ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ বরাবরের মতোই whatever I managed it somehow. স্বাগতম আপনাদের সবাইকে, ডিয়ার লিসনার্স এবং ভিউয়ার্স যারা এই মুহূর্তে আছেন আমাদের সাথে ঢাকা এফএম 9.4 এক নেশন এক স্টেশনে ভালোবাসার বাংলাদেশে। কেমনে বাপ এত দেরি করে আসলি? 5 জনতে জ্যামে পড়ছি গুরু, আর অ্যাকচুয়ালি আমি জানতাম না যে এরকম জ্যামে পড়বো। আর মূলত আসার কথা ছিল আমার ট্রেনে, আপুর সাথে কমিউনিকেট করছিলাম, তো উনি বলল যে 10টার ভিতরে, অলমোস্ট 10টার ভিতরে থাকার জন্য। তো রিয়েলি এক্সট্রিমলি সরি গুরু। আমি আপনার বাংলাদেশে দুটো জিনিস চলে, একটা হচ্ছে জাম, ওই যে কালো জাম, আর একটা হচ্ছে জ্যাম। সো এটাকে মাথায় রেখে আসা ছিল বাপ। যে অবশ্যই হাজারো মানুষ যে প্রোগ্রামের জন্য ওয়েট করে, যেখানে আসবার জন্য সবাই পাগল থাকে। 01841904904 আমরা একবার নামও বলি না, হাজারো মানুষ ফোন দিতে পছন্দ করে। যেখানে মানুষ আসতে পছন্দ করে, সেখানে তোকে সিলেক্ট করার পরে এইভাবে বসায় রাখলে বাপ। গুরু, আমি আপনার প্রোগ্রাম অনেক আগে থেকে শুনতাম, আর আমি আপনার সেই পাগল ছেলে। না 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 গুরু, আমি আপনাকে তোর জন্য পাগল হয়ে বসে আছি, আর তুই তোর জন্য পাগল হয়ে আমরা বসে আছি, আর তুই আমাদেরকে অস্থির করে বসায় রাখছিস। কেমনে সম্ভব এটা? এনিওয়ে, যার গল্প শুনবো সে ফাইনালি আমাদের কাছে পৌঁছাইছে, অনেক রকমের ঝামেলা সমস্যা বিভিন্ন কিছু পার করে। কোথেকে আসছিস বাপজান? আমি সিলেট হবিগঞ্জ থেকে। অনেক দূর, অনেক দূর মানা যায়, অবশ্যই মানতে হবে। এবং 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 ওনাকে যখন আমি সিলেক্ট মানে করলাম, মূলত তো আমাদের এরকম 2-3টা উইক তো বুক থাকে, বাট তারপরেও একজন মানে ক্যান্সেল করে দেওয়ার কারণে আমার আসলে ওনার সাথে কমিউনিকেট করা, এবং উনি বলছিলেন যে আমার আর কোনো রাস্তা নেই, একমাত্র গুরু বাদে আমার এখন গুরুর সাথে দেখা করতেই হবে। এবং মাত্র একদিনের নোটিসে এই ভদ্রলোক এখানে চলে আসছেন। যেহেতু আমাদের হাতে সময় নেই, আমরা আসলে অন্য কেউ হলে, যেখানে তুই আমাকে লিখেছিলি যে আপনি যে ক্যান্সেল করছেন এটা ঠিক হবে না। আচ্ছা, আমাকে ক্রেডিট দেওয়ার কিছু নাই, ওনাকে একটু টাইম দেন। লেখা দেখতে পাচ্ছিস তো, অ্যাটলিস্ট 20 মিনিট, ঢাকার বাইরে অনেক দূর থেকে এসেছে, দেখতে পাচ্ছিস না পাচ্ছিস না? আমি ক্যান্সেল করে দিয়েছিলাম প্রোগ্রাম, কিন্তু এর মানে মনের ভিতরে জায়গা অনেক লম্বা, এই কারণে সে বলতেছে যে না, এই মানুষটাকে ডিপ্রাইভ করা ঠিক হবে না, স্ট্রেট প্রোগ্রামে যেতে চাই। কি নাম জানো? গুরু, আমার পুরো নাম হচ্ছে ডাকনাম। পুরো নাম বললেই প্রবলেম। প্রোগ্রাম শেষ করে সৈকত আহমেদ। ডাকনাম কি? সৈকত। সৈকত, তোর জন্য সময় 15 মিনিটস। আমি শুধু পানি খেতে যাবো আর আসবো, বাট আমার লাইভ চালু আছে কানে। তারপর কি কারণে আমার কারণে আসতে হবে সেই জিনিসটা আমি জানবো। 15 মিনিট, ইউর টাইম স্টার্ট নাও। শুরু কর। আপনি একদম সামারিটা বলবেন, যেহেতু সময় একদমই নেই। ঠিক আছে, বলেন গুরু। 15 মিনিট কিন্তু। আমি আপনার কাছে যে কারণে আসা, মূলত হচ্ছে আমার পারিবারিক ইস্যু, প্লাস হচ্ছে আমার মানে বিয়ে করছি, আমার শ্বশুর বাড়িতেও প্রবলেম, মানে সবকিছু মিলিয়ে আমি ডিপ্রেসডের ভিতরে আছি, হেজিটেশনের ভিতরে আছি। এর থেকে আমি টোটালি কোনো ওয়েতে বের হতে পারছি না। অনেকের কাছে আমি সলিউশন চেয়েছি, বাট সেভাবে আমাকে কেউ সলিউশন দেয়নি। আর প্রবলেমটা কি নিয়ে? প্রবলেমটাকে বলেন। আমি 1-1.5 মিনিটের মধ্যে আসছি। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ সৈকত। শিওর। সময় কিন্তু বেশি নাই। হ্যাঁ হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে বলুন। মূলত আমার বিয়ে হয়েছে 2021 মানে মে মাসের 2021 তারিখে মেতে আপনার বিয়ে হয়েছে। জি, রাইট রাইট। তো আমার বিয়েটাও লাভ ম্যারেজ। আচ্ছা, কত বছরের প্রেম আপনাদের? এই তো অলমোস্ট 1 ইয়ার 2 ইয়ার হবে এরকম। আচ্ছা, তো ওর সাথে আমার ফার্স্ট কনভারসেশন হয় ফেসবুকে। তো এট ফার্স্ট ও আমার সাথে ফ্রেন্ড হিসেবে কথা বলে, দেন ওকে আমার ভালো লাগা, আমার বিষয়গুলো ওর কাছে প্রেজেন্ট করা ওইভাবে। তো ওইখান থেকে হচ্ছে আমি মূলত ওর সাথে ফার্স্ট মিট করি, এটা হচ্ছে কেরানীগঞ্জ
লায়ন শপিং মলের একটা আচ্ছা। ফাস্ট ফুডে। আচ্ছা সৈকত, আমি একটু বলি Sure. আপনাকে। সেটা হচ্ছে যে আপনাদের প্রথমে আপনাদের ফ্রেন্ডশিপ ছিল, তারপরে আসলে আপনাদের প্রেমটা হয়েছে এবং আপনারা বিয়ে করেছেন 2021-এ। তারপরে এখন হচ্ছে কি 2023-এর লাস্টের দিকে, এই অল্প সময়ের মধ্যে আপনাদের সম্পর্কে একটা টানাপোড়েন শুরু হয়েছে। জি, জি, এখন কি distance- ডিসটেন্স তৈরি হয়েছে? আপনারা কি এখন আলাদা আছেন নাকি একসাথে আছেন? বর্তমানে আমরা দুজন আলাদা। আলাদা আছেন। এই আলাদা কতদিন যাবত আছেন? এটা হয়েছে মূলত আপনার কোরবানি ঈদের পর থেকে। এই যে গেল পারিবারিক কোরবানির issue, ঈদের পর গ্যাপটা। থেকে। জি জি জি। আচ্ছা, এখন আপনার মূল ফোকাস পয়েন্ট কোনটা, মানে মেইন ফোকাস পয়েন্ট কোনটা? মূলত হচ্ছে আপনি কোন কারণে আসলে গুরুর কাছে এসেছেন? গুরুর কাছে আমি আসলে নিরুপায় হয়ে আসছি, কারণ গুরু আমাকে একটা সলিউশন দিক যে আমি কি করব। আসলে অ্যাকচুয়ালি পারিবারিক ইস্যু হচ্ছে কি যে আমি কোনো পার্মানেন্ট জব করতাম না, কিছুই করতাম, দেখা যাচ্ছে অস্থায়ী মার্কেটিং জব বা বিভিন্ন করতাম। তো সেক্ষেত্রে হচ্ছে, আর আমার বাবা উনি সচিবালয় চাকরি করতো, তথ্য মন্ত্রণালয়। ঠিক আছে, আর ডিটেইলস আমরা না বলি। হ্যাঁ, তো এখন যেটা মানে আমি এতটা কষ্ট করে আসছি, মানে মানে আমার কাছে বলার ভাষা নেই। মানে আমার কাছে কষ্ট মনে হচ্ছে না যে আমি গুরু দেখা পেয়েছি, আমি সেই পাগল সৈকত যে মানে গুরুর প্রোগ্রাম আমি কখনো মিস করতাম না। গুরুর প্রোগ্রাম প্রতিটা আমার ফেসবুকে আমি শেয়ার করতাম। তো এখন আমি চাচ্ছি যে মানে গুরু যদি কোনো একটা সমাধান করে দেয়, মানে সলিউশন, যে মানে আসলে গুরুর কাছ থেকে শুনতে চাচ্ছেন আপনি। আচ্ছা, কিন্তু প্রবলেমটা কি আপনার সাথে আপনার ওয়াইফের এই যে ডিসটেন্সটা, এটা কি আপনার চাকরি বাকরি করতেন না? বাই দ্য ওয়ে, আপনাদের ঘরে কি কোনো সন্তান এসেছে? না 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 আজ না, কোনো এখনো সন্তান বেবি নেই হয়নি। আপনাদের? ওর এক্সাম ছিল, আচ্ছা ও হচ্ছে ডিগ্রি এমবিএ করতেছে সোহরাওয়ার্দী কলেজ থেকে, ডিগ্রিও কমপ্লিট করছে হচ্ছে সোহরাওয়ার্দী কলেজ থেকে। আচ্ছা, ঠিক আছে, আর কোনো ডিটেইলস ইনফরমেশন আমরা চাচ্ছি না আর কি। আচ্ছা, সেই ক্ষেত্রে এখন সম্পর্কের টানাপোড়েনের শুরু কোথায়? বিয়ে হয়েছে 2 বছর 9 মাস। হ্যাঁ, তো যেটাই করছে অস্থায়ী জব বা যেটাই করছি ওইভাবে আমি ওকে কিছুই দিতে পারিনি। আর এটা কন্ট্রিবিউট করছি, মানে যা স্যালারি পেতাম কন্ট্রিবিউট করছি হচ্ছে আমার পরিবারে। কিন্তু তখন কি আপনার ওয়াইফ আপনার সাথে ছিল? না, ও হচ্ছে ঢাকায় থাকতো। থাকতো, হ্যাঁ, আপনি ও ওখানে বাড়িতেই থাকতো। ওই যে বললাম না যে পারিবারিক ইস্যু, হয়তো আমার বাবার কিছু ব্যবহারের এটাও হতে পারে। আর আমি আমার বাবা মার সাথে আসলে অনেক বেয়াদবি করে ফেলছি। মানে আমি বর্তমানে যে অবস্থায়, মানে আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না। আমি আসলে ওই কোরবানি ঈদের পরে ওই সিচুয়েশনে আমি সুইসাইড করতে গিয়েছিলাম, মানে 4-5-6 তারিখ এরকম হবে। তো একদিন করছি হচ্ছে মানে আমার যে রুমটা, ওই রুমের উপরে একটা ফাঁকা গ্যাপ আছে। তো এটা হচ্ছে আমি তৎক্ষণাৎ একটা কাপড় ঝুলিয়ে ফ্যানের সাথে মানে ঝোলার একটা প্রিপারেশন নিয়েছিলাম, যে আসলে আমি তো কিছু করতে পারি না আমার দ্বারা। আর আজকে যদি আমি আমার ওয়াইফকে কিছু দিতাম করতাম তাহলে। কিন্তু আপনি আপনার ওয়াইফকে দিতে পারেননি। আপনি তো বলেছেন যে আপনি যাই আর্ন করেছেন সেটা আপনি পুরোটাই ফ্যামিলিতে দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আবার ফ্যামিলির সাথে আপনার আপনি বেয়াদবি করেছেন, এটা কিভাবে হলো? আপনি তো ফ্যামিলিতে প্রোভাইড করছিলেন, তাতে সমস্যা কি? কন্ট্রিবিউট করার পরেও মূল কথা হচ্ছে যে ফ্যামিলির যে বিষয়টা, ওই যে মানে ওর সাথে যে দুর্ব্যবহার বা ওইটা করার কারণে তাদের সাথেও আমি একটু রুট ব্যবহার কিন্তু করছি। এটা কি আপনার ফ্যামিলি আপনার ওয়াইফের সাথে দুর্ব্যবহার করেছিল? অ্যাকচুয়ালি আমার মা না, আমার মা আমাকে অনেক সাপোর্ট দিছে। সব এখানে আসা থেকে শুরু করে, মানে আমার গর্ভধারণের মা, তার সাথে আমি অনেক বেয়াদবি করে ফেলছি, তাকে অনেক কষ্ট দিচ্ছি, তাকে এমন এমন কথা বলছি যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার মা অনেক স্ট্রাগল করে সংসারে করছে। আর আমার বাবা মূলত হচ্ছে উনি পরিবারের যে কোনো জিনিস আছে, যে একটা পরিবারের সাথে ডিসকাস করা বা ডিসকাশনের যে বিষয়টা, ওইটা ওইভাবে কারোর সাথে করে নাই।
উনি বাইরের মানুষের সাথে ম্যাক্সিমাম কথাই শেয়ার করে, ওইভাবেই পরামর্শ নেয়। তো বিয়ের পরে হুট করে হচ্ছে তারা বাড়ি চলে যায়, 18 সালে বাড়িতে চলে যায়। আমাদের বিয়ের 3 মাস পার না হতে হতে এখন বর্তমানে যেটা আমি প্রবলেম ফেস আচ্ছা করতেছি। আমাকে একটু হ্যাঁ, বুঝিয়ে sure. বলেন, কারণ হচ্ছে জিনিসটা অনেক কনফিউজিং, আমাদের লিসনারদের জন্য অনেক কনফিউজিং হবে। আপনি বিয়ে করেছেন 2021-এ, ওই সময়টাতে আপনার বাবা মা বাড়িতে থাকতো, তাই না? আপনার বাবা মা চলে গিয়েছে বাড়িতে 2018-তে। না 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 না, বিয়ের পরে তারা 6 মাস ছিল ঢাকায়। তারা বললেন ওই 18-তে চলে গেছে, সেটা 18-তে যায়নি। 18-র মাঝামাঝি গেছে, মাঝামাঝি। মাঝামাঝি গিয়েছে। আর এরপরে হচ্ছে মানে যাওয়ার পরে মানে তারা আবার ব্যাক করেছে, এটা বলতে চাচ্ছেন? না না, তারা ব্যাকরণ, তারা টিল নাও এখনো হবিগঞ্জে আছে। হবিগঞ্জে হ্যাঁ, আছে। বাড়িতে আছে, আমাদের বাড়িতে। আমার গ্রামের বাড়ি হচ্ছে দুলিয়াখাল, মশাজান, মেইন সৈয়দ বাড়ি। আচ্ছা আমার পরিবারে আমি, আমার বাবা আর ছোট ভাই, ও ঢাকা কলেজে বুঝতে পড়তেছে। পেরেছি আমি, কিন্তু আমি জিজ্ঞেস করছি যে আপনি বললেন যে বিয়ের পরে 3 মাস ছিল আপনাদের সাথে, ওইটা কি? মানে আপনাদের সাথে 3 মাস ছিল কিন্তু তারা তো বাড়িতেই ছিল, আপনি বললেন আপনারা বাড়িতে গিয়েছিলেন, এরকম কি? হ্যাঁ, আমি আমার বিয়ের পর ফার্স্ট রোজার ঈদে হুম, ওকে নিয়ে যাই বাড়িতে। হুম। তো যাওয়ার পর কিছু প্রবলেম তৈরি হয়। কাদের সাথে, কার সাথে মূলত প্রবলেম তৈরি? আমার বাবা। আপনার বাবার সাথে? কিন্তু ইউজুয়ালি তো শাশুড়ির সাথে বউদের আসলে সম্পর্কের একটা টানাপোড়েন শুরু হয়, কিন্তু আপনার বাবার সাথে কি নিয়ে সম্পর্ক ঝামেলা হলো? মানে আমি এখানে যে জবটা করতাম ওটা সুইচ করে ওর সাথে কোনো কিছু শেয়ার করিনি। তো মানে ওকে জানানো হয় না যে আমি জবটা ছেড়ে দিছি। তো গেছি ওইভাবে খালি হাতে গেছি, আশেপাশে মানে লোকজন আছে তো বাড়ির এটা কি আশেপাশে। রোজারিতে? রোজারিতে? হ্যাঁ হ্যাঁ, রোজারিতে ওইভাবে মিষ্টি টিষ্টি কিচ্ছু নিইনি। তো ওইটা নিয়ে হচ্ছে আমার ওয়াইফ ফার্স্ট কান্না করে রোজার ঈদে। তো আমি মনে করছি যে ওর কষ্টটা আসলে কোন জায়গায়। হুম, আমি তখন বুঝতে পারলাম যে আমার ফ্যামিলি ওকে কিছু একটা বলছে, যেটা আমাকে আশা করি না, ওর কান্নার আশা বুঝতে পারছি। তো ওকে ফাইন, ওকে নিয়ে জাস্ট আমি ব্যাক করি। পরে হচ্ছে যে কুরবানি ঈদে, কুরবানি ঈদ এটা খুব রেয়ার পর্যায়ে চলে যায়। কিন্তু আপনি জিজ্ঞেস করেননি আপনার বাবাকে যে কি হয়েছে ওই সময়টাতে? জিজ্ঞেস করার একটা মানে নরমালি একটা জিনিস যে শ্বশুর আর বাড়িতে মানে আমি কেন, আমার ওয়াইফ কেন খালি হাতে আসছে, ওইটা নিয়ে। ওইটা তো আমাকে পার্সোনালি বলতে পারতো, বা দেখা যাচ্ছে ওকে না বলে আমাকে বলতে পারতো, যে কোনো সমস্যা আমাকে বলতে পারতো, ওইভাবে বলে নাই। আচ্ছা, তারপর আপনারা ঢাকায় চলে আসছেন। আপনার কি পানি লাগবে? পানি খাবেন আপনি? জি জি জি, পানি খাবো। আচ্ছা, একটু পানির ব্যবস্থা করা হোক। আচ্ছা, যে লিসনার্স আপনারা বলছেন আমাকে, নাইম লিখেছেন উনি খুব স্লোলি গল্প বলছে, উনি আসলে অনেক দৌড়ঝাঁপ করে আসছে। সো আমরা একটু চেষ্টা করি, আর আপনারা সবাই বলছেন টাইমটাকে বাড়িয়ে দেয়া হোক, কিন্তু একটু আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আমাদের আসলে প্রত্যেকটা আওয়ার কিন্তু ভাগ করা থাকে। সো ওই আওয়ারের পরবর্তীতে এক্সটেন্ড করা টাইমটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য, এবং অনেক বেশি রিস্কিও হয়ে যায় যেহেতু স্লটটা আসলে ভাগ করা থাকে। বাট দেন এগেন আমরা ট্রাই করছি তাকে সময়টুকু দেওয়ার, যেহেতু তিনি এত কষ্ট করে এত দূর থেকে এসেছেন। আচ্ছা, পানির ব্যবস্থা করছি, আপনি একটু গল্পটা কন্টিনিউ করেন। তো কুরবানি দিয়েও আসছি, আসার পর নর্মালি বাড়ির কাজ, বাড়ি ওইভাবে রং টং করে না, কিছু করে না। তো বাবা বলছে, বাবা যেহেতু পারমিশন দিছে যে মানে বাড়ির বাইরের শেওড়া পড়ছে, শেওড়াটা পরিষ্কার করতে, মানে উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন নিজের কাজটা নিজে করার জন্য। তো ওইভাবে করতেছিলাম। আমার বউ স্বাভাবিক বলবে তো, কারণ ফার্স্ট কুরবানি ঈদের পরে ভালো একটা গরম পড়ছে। এখন আপনাকে বলছে যে কাজ কেন করছেন? হ্যাঁ, 12টা বেজে গেছে, মানে রোদ। তারপর আমার কাজিনরা এসে আমার মাথায় হাত দিয়ে দেখে যে আগুনের মতো গরম। এটা খুবই আমার স্বাভাবিক। ওয়াইফ ডাক দিছে যে চলে আসো, বাকিটা আগামীকাল করো। এই কথাটা মানে আমার বাবা ধরে ফেলছে যে হ্যাঁ, কোথা থেকে আসছো, কোন জায়গার, মানে 2 দিনের পরে, আর অনেক কিছু যেটা বললে আরো লং টাইম চলে যাবে। তো এটা আমি শর্ট করতেছি। তো পরে এটা পারিবারিক ভাবে আমার কাজিন যারা আছে তাদেরকে নিয়ে বসছি, কথাবার্তা বলছি। তো বলার পরে
তারা আচ্ছা ওটা- আমাকে জাস্ট আরেকটা ছোট কথা বলেন, sure. যেহেতু আমি মেয়ে, মানে কিছু কিছু ব্যাপার আমার কাছে একটু ইয়ে লাগতে পারে, গুরু আপনার পারমিশন নিয়ে জিজ্ঞেস করছি যে এটা কি আপনার বাবার সাথে মূলত কিন্তু দ্বন্দ্ব শাশুড়ির সাথে হয়, কিন্তু এইখানে দ্বন্দ্বটা হচ্ছে আপনার বাবার সাথে, মানে শ্বশুরের সাথে ছেলের বউয়ের, তাই কি? রাইট রাইট আচ্ছা, সো এই ক্ষেত্রে হচ্ছে কি প্রবলেমটা কি শুধু এই কথাবার্তায়, নাকি প্রবলেমটা অন্য কোনো জায়গাতেও আছে? অন্য কোনো ক্ষেত্রে কি আপনার বউ কোনোভাবে, মানে আপনার ওয়াইফ কোনোভাবে কি ইনসিকিউর ফিল করে কিনা আপনার বাবার কাছাকাছি থাকতে, অথবা প্রবলেম কি অন্য দিকে কিনা? আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে হ্যাঁ চাচ্ছি? বুঝতে পারছি, ওইভাবে ইনসিকুয়েট না, মানে মান সম্মানটা, মানে আচ্ছা, ওর আচ্ছা, শুধু দুই এখন কি বাড়ি অবস্থা? বউ কোথায়? বউ গুরু ওর বাসায়। বউ বাসায় বউয়ের জন্য পাগল হয়েছিস? এমনিতে সুখ না, আরো বেশি শুকায় গেছিস বউয়ের অভাবে, তাই তো? খাওয়া বউ নাই দাওয়া তাই? করে না গুরু, বউ নাই তাই? তোর ফোন জি, ধরে? গুরু। কথা হয় গুরু। দে কথা বল। না না, একটা ফোন দেন না দেখি আপনার আর ওয়াইফের। প্রোগ্রামের কোনো কিছু দরকার নাই, দেখ ফোন ধরে কিনা। মেবি ধরবে না, শুয়ে পড়ছে মনে ওকে হয়। জানে যে তুই প্রোগ্রামে আছিস? না গুরু, ওটা ও জানে না। তোর নাম কি? সৈকত। 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 ওকে, দেখ তো ট্রাই করে ফোনে পাওয়া যায় কি, দেখি একটা সম্পর্ক জোড়া লাগা যায় কিনা। এবং এটা কি জানিস যে কিছু খুফিয়া ইবাদত থাকে? খুফিয়া ইবাদত বলতে যে স্রষ্টা কিছু ইবাদতকে অনেক বেশি পছন্দ করেন, যেমন অনেকেই ওই যে অনেক গভীর রাতে যে নামাজগুলো পড়েন এবং সেই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেক্টিভিটি তৈরি করেন, জি। সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি পছন্দ করেন। এবং সেই সাথে যদি কোনো সম্পর্ক জোড়া লাগার কারণ তুই হতে পারিস, সেটা বাবা মার সাথে সন্তানের সম্পর্ক। গুরু ধরেছেন উনি, একটু লাউড স্পিকার দিয়ে দেন। আচ্ছা, তার আগে পারমিশন নি, স্পিকার দেয়া আছে? স্পিকারটা আচ্ছা, লাভগুরু নামে একটা ক্যারেক্টার আছে, সে কি জানে? জানেও না মনে হয়। মোটামুটি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। আচ্ছা, অন্য মানুষের ফোন চিন্তা করে যদি ফোন না ধরে, কথা না বলে, ফোন তুই কি আগে কথা বল ধরেছে সে? সৈকত। হ্যালো হ্যালো। গুরু এবার পূজাতে চলে আসেন। আমজাদ শেখ আছেন কেটে আমাদের দিছে সাথে গুরু। জয়েন ওই করে, যে আমি আমি যে অপরিচিত মানুষ, তাই রোমান ইসলাম আছেন। দেখ, হেডফোন লাগবে না সৈকত। বরাবর প্রধান গুরু আমার সালাম দিবেন, বিনীত আবেদন এই যে এন্ড অল দ্যাট। আসিফ শিকদার আছেন, নয়ন খান আছেন জয়েন করে, আমজাদ শেখ আছেন, তারপরে আছেন আরো অনেকেই। একটু দেখি আপু গুরু কোথায় গেছে? গুরু পানি খেতে গিয়েছিল, এখন আবার চলে এসেছে। ইয়াসিন হাসান আছেন জয়েন করে, সুশান্ত আছেন, আমির আছেন, সাইফুল আছেন। ঘুম কুটুম লিখেছেন এখন স্ত্রীর বক্তব্য কি সেটাই আমরা জানার চেষ্টা করছি, যেহেতু উনি একদম শেষের দিকে আসছেন। সো আমরা আসলে একেবারে শর্টকাটে ফিগার আউট করার চেষ্টা করছি যে আসলে কি হতে যাচ্ছেন। দেখি ফোন ধরে কিনা, কথা বল আগে তুই। না, আমার আচ্ছা, ফোন না। তো ধরবে না। তখন কি ফোনে ছিলেন তিনি? ধরছিল, ঘুমের ঘরে ধরছে, ও জানে না যে আমি আসছি। দেখ ফোন ধরে কি। দুইবার তো দিয়ে ফেলাম, আরেকবার ট্রাই করি। জি, আপনি আরেকবার ট্রাই করেন। ডিয়ার লিসনার্স, আমরা যেটা বলি যে সবসময় আপনাদেরকে যখন আসলে আমাদের এই টিম কন্ট্যাক্ট করার চেষ্টা করে, প্লিজ এইটা মেক শিওর করেন আপনি 2 ঘন্টা আগে এসে বসে থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু প্লিজ এইভাবে করে দেরি করবেন না। 01841904904 হচ্ছে আমাদের নাম্বার। আপনি না হলে নাই, আপনার গল্পটা চেষ্টা লিখে তো করতে পাঠিয়ে দিবেন পারি। আমাদেরকে, কোনো সমস্যা নেই। জাস্ট ভয়েস রেকর্ড করতে পারেন অথবা আমাদেরকে এসএমএস করে লিখে কিন্তু গল্পটা পাঠাতে পারেন। আর সব জায়গা থেকে বড়, মানে সব থেকে বড় কথা হচ্ছে আপনারা অনেক আপুরা আছেন যারা আসলে আমাদের এই স্টেজে আসতে চান, গল্প শেয়ার করতে চান। তো সেই জায়গা থেকে আপনারা মনে করেন যে গল্প বলাটা আসলে মেয়েদের জন্য কতখানি রিস্কি হবে, কতখানি সেফ হবে, আমাদের জায়গা থেকে কিন্তু পুরো অপশন আছে, সেই সুযোগ আছে। আপনি চাইলে নাম, লোকেশন সমস্ত কিছু হাইড করে নিজের গল্পটা নিজের মতো করে বলতে পারেন। সো সেই অপরচুনিটিটুকু আছে। আমি চাই যে একজন ভাইয়া যেরকম গল্প বলার সুযোগ পায়, তেমনি আপুরাও আসুক, আপুদের গল্প বলুক। কারণ আসলে বিচ্ছেদ বলেন, কষ্ট বলেন, দুঃখ বলেন, এগুলো তো আসলে একতরফা একটা লিঙ্গের না, এটা আসলে সবারই হয়। সো সেই জন্য সবাই আসুক আমাদের এই প্ল্যাটফর্মে, এটাই আমরা চাই। সৈকত, আমি ফোন না করলে কি জন্য, তোর জন্য কি করতে পারি বল? আমি তো তোকে চিনি জানিও না, বাট কেন জানি মনে হচ্ছে যে আমি যদি কিছু করতে পারতাম। গল্প বাদই দে, ফোনই তো ধরতেছে না।
গুরু, কি আমি করা কি যায়? একটা মিনিট বলবো, যেহেতু আমি ওনার সাথে এর আগেও কথা বলেছি, একটু আপনাকে সামারিটা বলি। উনি মূলত এখন মানে একটা মানুষ যখন অনেক প্যারা খেতে খেতে নিজের ভুলগুলো যখন ফিগার আউট করে না লাইফে, তখন আসলে সে ক্লুলেস হয়ে যায়। তো এখন হচ্ছে সৈকত এরকম ক্লুলেস হয়ে আছে, প্রচন্ড ও ইমোশন যাইতে নিয়ে। চায় না, ও ও বুকে ফিরে পেতে চায় উনি না? ওনার বউকে ফিরে পেতে চায়, উনি ওনার চাস না চাই গুরু। খাবার দাবার খাস না বললি কিসের জন্য? বইয়ের দুঃখে? জি গুরু। ওকে ফিরে পেতে চাস? জি আর কোনো গল্প না, গল্প তো এটাই। তোর মা মনে হয়েছিল যে এ হচ্ছে এতে সময় একটা পাখি ভাই টাইপের মানুষ, যার কাছে গেলেই সম্পর্ক ঠিক হয়ে যাবে, তাই তো? জি গুরু। হুম, আমি তো পাখি ভাই। এই করফন দে, আর কত ঘুমাবে? এই চান্সটা নেই, সময় তো নাই। তুই তো এমনি বেশি দেরি করে আসছিস। তারপর এটাও তো সত্য যে অনেক দূর থেকে আসছিস, হবিগঞ্জ থেকে। দেখি ট্রাই করে কিছু হয় যদি। বউ তো নাকি অন্য কিছু? বউ। দেখ। (018419049004) এটা হচ্ছে আমাদের নাম্বার। ফুটিয়ে বলতে পারছে না, কিন্তু কিছুটা প্রকাশ পায় যে আজকের অতিথি। কথা বল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো, কি শুয়ে পড়ছো তুমি? আচ্ছা, ওই যে একজন কথা বলবে গুরু, একটু কথা বলো ওনার সাথে, ওই যে তোমাকে আমি শেয়ার করছিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এত মাঝরাতে আপনাকে ঘুম থেকে জাগানোর জন্য, বাট এই গরিব আদমিকে অনেকে লাভ গুরু বা ভালোবাসার মানুষ বলে সম্বোধন করতে পছন্দ করে। বাট আমি শুধু চেষ্টা একটাই থাকে যে ভালোবাসার মানুষগুলো সব একসাথে থাকুক, প্রেমে থাকুক, মহব্বতে থাকুক। যে মহব্বত পৃথিবীতে না, স্বর্গ থেকে একটা টুকরা, একটা জাররা পরিমাণ। শান্ত, তুই কি এটা বিশ্বাস করিস? একদম, আমি আসলে বিশ্বাস করি। এবং আজকে যে সৈকত এসছে, সৈকতের যে ভালোবাসা উনি অভিব্যক্তি আসলে প্রকাশ করতে পারছে না তার ওয়াইফকে কাছে পাওয়ার। এবং তুই কি বিশ্বাস করিস যে যাররা পরিমাণ অনুভূতি যদি পৃথিবীতে থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম একদম, ইশক, একদম। তার নাম মহব্বত? নাকি তুই কি চিন্তা করিস? একদম একদম, আমিও তাই চিন্তা করি। আমার সাথে কি একটু কথা বলা যায়, উইথ ইউর পারমিশন? একটু কি কথা বলা যায় আমার সাথে, এই গরিব আদমির সাথে? ঘুম কি ভাঙছে আপনার? সব কি আবার ঠিক হতে পারে? আপনার ভালোবাসা মানুষ সৈকত আমাদের কাছে আসছে অনেক দূর থেকে, হবিগঞ্জ বাসা। আমি যতদূর শুনলাম ওর, আমাদের এই একটা প্রোগ্রাম আছে লাভ গুরু ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4, সেখানে ও আসছে। ওর ধারণা যে আমার কথা শুনলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি এটাও জানি যে আমাকে কেউ 2 পয়সার পাত্তা দেয় না। শান্তি, তুই তো পাশে থাকিস, তাই পাত্তা দিস না, রাইট? না গুরু, আমি আপনাকে পাত্তা দেই না, আমাকে কেউ পাত্তা দেয় না। বাট তারপর ওই, জি প্লিজ। ও যে এখানে আসছে, আমি লাভগুলোটা আমিও শুনলাম। শুনতে কেন এখন শোনো না? কেন তুমি পাশাপাশি থাকো না? বাট আমি রাত জাগতে পারি না। আচ্ছা জান, তোমার জন্য এই কথাগুলো। চলো আকাশ ছেয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, এই কথাগুলো শুনতে কখনো? হ্যাঁ, সবই শুনলাম। চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান জান জান, আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। শুনতে এগুলো এত যত্ন করে কেউ বলতো এভাবে আই লাভ ইউ? বলতো জান? দেখেন, ও যা ঘুম ভাঙছে নি? ঘুম ভাঙছে নি? আমি তার আগে বলি ঘুম ভাঙছে নি? মানে এমন ছিল, এখন তো ঘুম নাই, রাইট? ছেলেটা যে অনেক বেশি ভালোবাসে, ওকে কি আবার ফিরিয়ে নিয়ে আসা যায়? শুকায় যাচ্ছে, স্যার আমি পাগলায় গেছিস সৈকত। এইরকম যদি চলতে থাকে আর 6 মাস পরে তোর নখ আর চুল ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে না। এত ভালোবাসিস কোন একটা মানুষকে, এত পাগলের মতো? ওর হচ্ছে এগুলো পাগল, আমি কোনো ভালোবাসা। আর সিরিয়াস? আমি এবার সিরিয়াসলি কথা বলছি। আমি কিন্তু প্রোগ্রামের মাঝখানে আছি। কথা বলতেছি,
আসছে, আমি মাঝরাতে ঘুম পাই না, কথা বলতেছি, আমি তাও সারা বলতে না তুমি স্বাভাবিক কিনা ঘুম ভাঙার পর? স্বাভাবিক যদি না হয় তাহলে হ্যাঁ, প্রোগ্রাম স্বাভাবিক। ক্যান্সেল করব এবং ওকে ফিরিয়ে দিব। বেচারা হবিগঞ্জ থেকে আসছে এবং প্রোগ্রামের মধ্যে ডিউ টাইমের মধ্যে পৌঁছাতেও পারেনি, কিন্তু আমি বাসায় যাওয়ার কথা না গিয়ে বসে আছি যে এত কষ্ট করে একটা ছেলে আসছে, একটু দেখি কথা বলা যায় কিনা, সেই কারণে সেই ছেলেটিকে রাখা। আমি এখন লাইভে আছি, যদি কথা বলতে প্রবলেম হয়, সমস্যা হয়, যদিও এটা ঠিক কিরে আমার তো একটা ডিমান্ড আছে, রাইট শান্ত? অনেক মানুষ অবশ্যই। লিস্টে থাকে, অবশ্যই। অনেকে কথা বলতে হাজার পছন্দ হাজার করে, ফোন আসতে থাকে আমাদের কিন্তু random। আমি পাগল হয়ে আছি এই মানুষটির জন্য। যদি তুমি স্বাভাবিক হও আর যদি সত্যি কথা বলার মতো তোমার এনার্জি থাকে, তাহলেই শুধু কথা বলবো। আর সিরিয়াস যে তুমি আমার সাথে কথা বলবে এখন। হ্যাঁ ওকে যান। প্রশ্ন আচ্ছা জান টান বলতেই পারি, কারণ আমি অনেক শ্রদ্ধা নিয়ে ভালোবেসে এই কথাগুলো, অন্যভাবে নিও না। সৈকতকে কিভাবে কেন আপন করে নেওয়া যায় না? সৈকতের বৈবাহিক সম্পর্কের দিক দিয়ে তুমি সৈকতের স্ত্রী রাইট নাও, এখনকার আজকে তারিখ পর্যন্ত, রাইট সৈকত? জি গুরু। ওকে, সৈকতকে কেন ফিরিয়ে নেওয়া যায় না? ওর ফল্ট গুলো ওরে জিজ্ঞেস করেন। বল, জিজ্ঞেস করতেছি আমি। আর তোর আমাকে আবার আমার বউ ছাড়ার কারণ হোস না, তোর দুই স্বামী স্ত্রী মিলে আজকে তারিখ পর্যন্ত তো তোরা স্বামী স্ত্রী। তোরা যদি বেশি দেরি করিস, আমার বউ লাথি মেরে 7 তলায় থাকি নিচতলায় ফেলবে আমাকে। অনেক সময় নিস না, ধামধাম করে বল। এমনি তো দেরি করে আসছিস, কি করছিস কত, সত্যি করে ধামধাম করে বল। না দিব আমি এখানে একটা লাথি দেবো এই কারণে যে আমার বউ লাথি দিবে আমাকে 7 তলাতে। ওকে আসলে কোনো কিছু শেয়ার করতাম না ওকে। আমি বলছি কাট টু কাট, একদম স্ট্রেট র ভাবে একদম ডেলিভারি, straight মানে কোন রকমের নখরামি ছাড়া। কারণ তুই যদি যত দেরি করবি আমি বাড়ি যেতে তত দেরি হবে। তোর ভাবি আমার বউ লাথি মেরে আমাকে ঘর থেকে বের করে দেবে। তোর সম্পর্ক ঠিক করতে গিয়ে এই গরিব আদমি যদি বউ ছাড়া হয়ে যায়, এই বুড়া বয়সে দেখতে ভালো না, কালা আদমি আমি, তখন নতুন করে বউ কোথায় পাবো বল? সো একদম স্ট্রেট ওয়েতে সরাসরি কথা বল। কি করেছিস এই মেয়েটার কাছে, যে এই মেয়েটা কোলবালিশকে আশ্রয় করেছে যেখানে তোকে আশ্রয় করার কথা, বল। গুরু ওর কথা আমি শুনি নাই, ও আমাকে কি অনেকবার কি শুনিস নি? ও বলছে যে তুমি ঢাকায় থাকো। নাম্বার ওয়ান, নিয়ে হ্যাঁ নাম্বার ওয়ান ঢাকায় থাকতে বলেছে তোকে নিয়ে, তুই থাকিস নি, নাম্বার আমি ওয়ান। বাড়িতে চলে গেছিলাম। হ্যাঁ নাম্বার টু, আর আচ্ছা সে- সেই ক্ষেত্রে এটা বলে রাখি, আমার বউ আমাকে বলেছে আমি কিন্তু ঢাকায় চলে এসেছি। তুই যাকে গুরু মনে করে এসেছিস, এই ফকিন্নি কালা আদমিকে গুরু মনে করে এসেছিস, পেট বাড়ায় গেছে, পোতায় গেছে, সেই কিন্তু যখন বউ বলেছে ঢাকায় থাকো, আমি কিন্তু চলে এসেছি। তুই আসিসনি? জি গুরু। দে পাশে ঘোরা লাথি দি, তোর পাশাতে মাংস কম, এই দিলাম। আসিসনি, কিন্তু আমি কিন্তু আসছি। যাকে তুই গুরু মনে করে এসে পাশে বসেছিস, তুমি আসো নি, ঘুমায় গেলা? তুমি আছো তো নাকি ঘুমায় গেছো? আচ্ছা জেগে থাকো। আমি কিন্তু এসেছি, তুই আসিসনি। এটা হচ্ছে নাম্বার ওয়ান, যে তোকে আসতে বলেছিল তুই আসিসনি। তারপর দ্বিতীয়ত গুরু ওকে মানে আমি মিথ্যা কথা বলতাম, কি মানে মিথ্যা কথা বলতে? যে কোনো বিষয় মানে সত্য কথা বলতে আচ্ছা, গেলে আমার মুখ ও থেকে তুই কি মানসিক। বলছিস, এটা দেখি তোর আপত্তি আছে কোনো? জি তুই তোকারি করে কথা বলছে, আপত্তি আছে? না 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 গুরু, আপনি ছোট বলতে ভাইকে- পারেন, আপনি ছোট শ্রদ্ধা ভাইকে- ভাজন। না ছোট না না ভাই- না, গুরু, না, ওর জন্য ছোট ভাইকে আমি তুই করে বলি। না না গুরু, সমস্যা তো নেই। ওই মহব্বত থেকে বলতেছে। ওকে, আমি দ্বিতীয় কথা বল। দ্বিতীয় কথা ঢাকায় হচ্ছে না আসা দ্বিতীয় কথাটা বল এবার। যে আমি ওইভাবে সবসময় ওকে মিথ্যা কথা বলতাম কি মিথ্যা কথা? যে কোনো বিষয়ে, মানে দেখা যাচ্ছে ও আমি যে- অনিস মিথ্যা কথা বলতি? মিথ্যা কথা বলতে গুরু, যেটা আমি ও যদি- কষ্ট পাইছে কোন মিথ্যা কথাতে সেটা কর। ও কষ্ট পাইছে আমি যখন বাড়িতে চলে গেছি, ও আমার জন্য অনেক কান্না করছে গুরু, অনেক কষ্ট পাইছে, যেটা গুরু আমি কোনো ওয়েতে কিছু করতে পারিনি। ওর ওর কাছে আমি বারবার পাগলের মতো আসছে গুরু। আসছিস তো পরে, কিন্তু ওকে না জানে যে চলে গেছিস, সেটা কি ঠিক ছিল? না গুরু, সেটা তো ঠিক ছিল। থার্ড কি? 2 নম্বর পাইছি আমরা, 3 নম্বর। 3 নম্বর হচ্ছে গুরু, আমার পার্মানেন্ট এখন পর্যন্ত কোনো জবে করতে পারিনি, তো আমার কেন পারিস না রে সৈকত?
আমার যদি আজকে খাওয়ার অভাব হয়, বিলিভ মি, আল্লাহর কসম করে বলতেছি, মুখে মাস্ক পরে হলো রিকশায় নেমে যাব। কেন পারিস না? জব বলতে কি কোনো কর্পোরেট জব? জব বলতে যে কোনো ভাবে সংস্থান করা, যাতে করে আমার বউ বাচ্চা ভালো থাকে। কেন পারিস না? আমার এতটুকু লজ্জা হবে না আমি যদি বাইক নিয়ে এই গাড়ির হেল্পারি করার জন্য, অথবা আমি যেহেতু গাড়ি চালাতে পারি, অথবা কোনো বাইকার হয়ে মানে কোনো গাড়ির ড্রাইভার হয়ে ই করতে পারি, অথবা রিক্সা চালাইতে পারি, আমার এতটুকু লজ্জা হবে না আমার ছেলের? লজ্জার কি আছে? এ তো গর্বের। গুরু আমি ওর জন্য সবকিছু করতে পারবো। পারবি? এতক্ষণ পর্যন্ত কি করছিস? আমার পরিবারও বলছে যে আমি যেভাবে চাই তারা আমাকে সবকিছু করে দিবে। ওইভাবে সাপোর্ট করবে? আচ্ছা, 3 নম্বর কারণ, পার্মানেন্ট কোনো কাজ নাই। 4 না থাকলে বলার দরকার নাই, সময় বাড়াস না, আমার বউ আমাকে এই লাথি দিবে। পর্যন্তই গুরু। এই 3টাই মেন। তাহলে নাম্বার 1 বলেছিলি তুই যে প্রচুর মিথ্যা কথা বলিস ওকে ম্যানেজ করার জন্য। নাম্বার 2 বললি না, নাম্বার 1টা ভুলে গেছি। 2টা হচ্ছে এটা, 3 হচ্ছে যে পার্মানেন্ট জব, এবং নাম্বার 1টা কি ছিল? গুরু হচ্ছে ওকে না বলে বাসায় চলে যাওয়া। এটা ছিল বাড়িতে নাম্বার চলে 1। যে তোর ডিমান্ড ছিল ঢাকায় গিয়ে আমরা একসাথে থাকি, ওইটা না করিস, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ওর সাথে মিথ্যা কথা বলা, বিভিন্ন বিষয় নিয়ে ওকে আশ্বস্ত করিস, কিন্তু ওর কথা অনুযায়ী যে জিনিসগুলো স্বপ্ন দেখি সেটা তুই বাস্তবায়ন করিস না, তাই তো? আর নাম্বার 3 হচ্ছে কি সেটা? নাম্বার 3 যে জব জব, পার্মানেন্ট কোনো কাজ নাই। তো খুব ভ্যালিড রিজন। এখন কি চাস? এই 3টা রিজন যদি অমিট করতে পারবি, যেমন তুই ওর সাথে ঢাকায় থাকতে পারবি? ইনশাআল্লাহ গুরু পারবো। কবে? এখন থেকে 6 মাস পর? এখন থেকে গুরু, মানে এখন থেকে। তোকে দেখলাম যে বেডিং ফিডিং নিয়ে হাজির হয়ে গেছিস আমার প্রোগ্রামে। তার মানে কি এই মন নিয়ে আসছিস যে গুরুর কাছে যাওয়ার পরে বেডিং টিডিং সব? কত রকমের ব্যাগ নিয়ে আসছো? গাড়ি লাগবে 3টা। ও, 3টা গাড়ির ব্যবস্থা করো। এই যে বেডিং টিডিং নিয়ে এসছি কি বউ নিয়ে ঢাকাতে থাকার জন্য? জি গুরু। ও বারে তোর প্ল্যান। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গাড়ি ম্যানেজ করো 3টা, ও অনেকগুলো বেডিং, ওগুলো নিয়ে বুকে নিয়ে থাকবে। আর নাম্বার 2 হচ্ছে কি বলেছিস তুই? মিথ্যা কথা আর বলবি না, রাইট? জি গুরু, আর বলবো না মিথ্যা কথা। 3rd কথা কি বলেছিস? পার্মানেন্ট জব। পার্মানেন্ট জব পাইছোস না পাসনি? পাইনি এখনো গুরু। পার্মানেন্ট জব না পাইলে সংসার চালানোর জন্য রিক্সা চালাতে লাগলে পারবি? সেটাও করবো গুরু। তোর গায়ে তো গতরে মাংস নাই, কিন্তু পারবি? পারবো গুরু। ওকে, থাকবি নি বাপ, তোমাকে বলতেছি। বোন মনে করে তুই করে সম্বোধন করলাম, কারণ আমি অনেক খারাপ একজন মানুষ। আমার ছোট ভাই এবং ছোট ভাইকে এভাবেই সম্বোধন করি, ছোট বোনকেও। পারবি নি বাপ থাকতে ওর সাথে এভাবে যদি ও চলতে পারে? আমার পক্ষে সম্ভব। কারণ কারণ কোনো কিছুই নেই। আমি এখানে অনেক শিওরে বলতো, ফ্যামিলিও বলছি। কথা বুঝতে পারতেছেন? একটু ফোনের কাছে রেখে কথা বলা যায় কিনা পরিষ্কার ভাবে? যে জিনিসগুলো অবজেকশনের কথা সে বলেছে, সেই জিনিসগুলো যদি অমিট করতে পারে, সেই জিনিসগুলো যদি ম্যানেজ করতে পারে, ওর সাথে কি থাকা যায়? আমি ওরে সময় দিচ্ছি, 6 মাস সময় দিচ্ছি। 6 মাসের মধ্যে ও যদি কিছু করতে না পারে, তো আমার পক্ষে ওর সাথে 6 মাস কবে থেকে শুরু হয়েছে? ইউর টাইম স্টার্ট নাও, রাইট নাও। এখন থেকে নাকি অনেক আগে থেকে? না, আরো আগে থেকে। এইগুলো ঝামেলা নিয়ে আরো 3 বার ঝামেলা হয়েছে। এগুলো 6 মাস কি শেষ হয়ে গেছে নাকি আছে? আর 2 মাস হচ্ছে। 2 মাস আছে। এর মধ্যে যদি একটা ব্যবস্থা করে ফেলতে পারে, ঢাকায় থেকে তোমাকে নিয়ে সসম্মানে রাখার মতো কোনো ব্যবস্থা, এবং সেই সাথে তোমার সাথে মিথ্যার কোনো ব্যাপারে আশ্রয় নিবে না, তাহলে কি তুমি তার কাছে ফিরে আসবে? 6 মাসের মতো কিছু করুক, আরো 6 মাস ও একা থাকবো। ও নিজেরও বুঝুক যে পৃথিবীটা কত। বুঝাবুঝি শেষ বাবজান। আমরা খুব স্ট্রেট ওয়েতে কথা বলছি, বুঝাবুঝি শেষ। ও শুধু এতটুকু বুঝেছে যে গোটা দুনিয়া একদিকে আর তুই একদিকে বাবজান, তোকে ছাড়া ওর পৃথিবী আর চলবে না। এই একটা সেকেন্ড, না সবসময় বুঝা এক জিনিস, আর লাভগুরুর প্রোগ্রামে এসে বলা আর এক জিনিস। হাজার হাজার মানুষ যেখানে লাভগুরুর প্রোগ্রামে, এই প্রোগ্রামটাকে ঘিরে মানুষের শ্রদ্ধাবোধ কাজ করে। এটা একটা ডকুমেন্টেড প্রোগ্রাম, হাজারো লক্ষ মানুষ এটার সাক্ষী হয়ে থাকে। এখানে বলা কিন্তু ডিফারেন্ট জিনিস। ওর যে কথাটা যে বারবারই বলে, কিন্তু আশ্বস্ত করার মতো কোনো ঘটনা ঘটাতে পারে না। সৈকত, তোর পক্ষে কি সম্ভব? যে কথা তুই দিচ্ছিস, যে কথা তুই বলছিস, যেটা ডকুমেন্টেড থাকবে আমাদের ইথারে, ঢাকা এফএম এর এই চ্যানেলে, এবং বহু মানুষ এটা সাক্ষী হয়ে থাকবে, তোকে পক্ষে কি সম্ভব এটাকে ম্যানেজ করা? ইনশাআল্লাহ গুরু, অবশ্যই সম্ভব। এটা কি ভুল করার কোনো সুযোগ তোর আছে? না গুরু। এরপরে যদি এই মেয়ে কোনো সুযোগ না দেয়, তোর পক্ষ থেকে কোনো অবজেকশন থাকার কোনো সুযোগ আছে কিনা?
বুঝিনি গুরু, আরেক বলছি যে এর পরে তুই পারলি না, হাজারো মানুষকে সাক্ষী রেখে কথা দেওয়ার পরেও কথা রাখতে পারলি না, তারপরে যদি এই মেয়ে তোর জীবন আর কোনোদিন না আসে, তারপরে তোর অবজেকশন থাকা উচিত না তো? গুরু আমি হার্ড এন্ড সোল ট্রাই করবো গুরু। হারণ আমি ওকে চায় ব্যাপার না, পুরুষ হারাতে চাই না গুরু। শোন, পুরুষ হতে বাঘের জাত, পৌরুষ হচ্ছে বাঘের জাত। মেয়েরা শুধু না, গোটা পৃথিবী তার কাছে সারেন্ডার করতে বাধ্য যদি বাঘের মতো গর্জন করে। পোতান্না টাইপের না, চেষ্টা অমুক সবক এটা না, করে দেখাবো, করবোই ডেফিনেটলি। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছে এবং ডেফিনেটলি আমি করে দেখাবো এবং করবোই। পোতান্না টাইপের না, করবো, চেষ্টা করবো, হচ্ছে না, আজ হলো না কাল, এরকম না। পুরুষ মানে বাঘের জাত। না গুরু, ওকে পাওয়ার জন্য যা যা করার দরকার আমি সবই করব। এই সময়টা যদি পার হয়, তারপর তো নতুন করে তোর আর কিছু বলার থাকবে না, রাইট? না গুরু, ওই মেয়ে যদি তোর জীবনে না আসে, অন্য কারো সাথে জীবন সারা জীবন বসত করে, তাহলে তো তোর কোনো কমপ্লেন থাকার কথা না, রাইট? ওই তুই কল্পনা করতে পারিস না, রাইট? এটা এইভাবে ঠিক গুরু। তাহলে চেষ্টা করে দেখ সফল হওয়া যায় কিনা, এবং যে কোনো মূল্যে সফল করে দেখা সম্ভব। অবশ্যই সম্ভব গুরু। ওকে, সো কয়দিন সময় দেয়া যায় তাকে? 2 মাস? কয়দিন লাগবে তোর? গুরু আরো একটু সময় দিক। কয়দিন? আরে ও তো গুলশান বরণী জীবন চাচ্ছে না তোর কাছে, তোর সাথে সম্মানের সাথে থাকতে পারে এরকম একটা লাইফ এখানে। কয়দিন লাগবে এর জন্য? তুই কি জানিস এখন রিক্সাওয়ালা যারা রিক্সা চালায় তারা 15,000 টাকা মাসে কামায়? জি গুরু। সো 20 to 25,000 টাকা যদি মাসে আর্ন করতে পারিস, আর কিছু লাগে না। এখন কেমনে আর্ন করতেছিস ইওর কল, মেয়েকে জানানোর দরকার নাই, বাট তুই আর্ন কর। ক্লিয়ার? পারবি না পারবি না? পারবো গুরু, পারবি? পারবো। তুমি কি কাম ব্যাক করবে 2 মাসের মধ্যে যদি এরকম সিচুয়েশন তৈরি করতে পারে? সৈকত, লাস্ট কোয়েশ্চেন তোমার জন্য। করুক, তারপর আমি কামব্যাক করবো কিনা সেটা আমি পরে ভাববো, কারণ ওরে যে আমি কোনো আশ্বাস পাও না, বাট যদি সে করে দেখায় তাহলে কি কাম ব্যাক করবা? এই সিওরিটি দিলে এই ছেলেটি চেষ্টা করার মাত্রাটা 3 গুণ বেড়ে যাবে। পারবা কি পারবা না? একটা সসম্মানে তোমাকে রাখা। দেখো, কস্টিং এর ব্যাপারটা ডিপেন্ড করে যে কোন মানুষটা কিভাবে চিন্তা করতেছে তার লাইফটা তার উপরে। তুমি যদি কস্টিং চিন্তা করো 20 লাখ বা 2 কোটি, তাতেও সার্ভাইভ নাও হতে পারে। কিন্তু এটা ঠিক যে, প্লিজ বলো। কস্টিং এর কোনো ব্যাপার না, কিছু এমন ওরে আমি সাপোর্ট দিচ্ছি যে আমি জব করব, তুমিও জব করো, দুজনে একসাথে জব করে তারপর থাকবো। Wonderful. মানে নাই তো। দ্যাটস গ্রেট। কি সমস্যা তোর? আর আমি এমন ওই ছেলেটার নাম কি, ক্রিকেটার? পারবো না। ওই ছেলেটা কি ক্রিকেটার যে বাইরে কাজ করা যাবে না? ওর কথা শুনে বিশ্বাস করছিলি না? কিসের জন্য জব করতে দিবে না? এখন তো অনেক টাফ লাইফ কাটতেছে, এখানে তো ছেলে মেয়ে একসাথে জব করা উচিত, নাহলে সার্ভাইভ করা গুরু, যায় না। ওরে আসলে আমি প্রাইভেট সেক্টরে দিতে চাইনি। ও যদি গভর্নমেন্ট জব অ্যাপ্লাই করতে চায়, গভর্নমেন্ট জব তো হাতের মোয়া না ভাই, যে গভর্নমেন্ট জব আপনি চাইবেন আপনার ওয়াইফের দিতে, তাহলে সেটা তো তাহলে হাতের তাহলে মোয়া না। সংসার চালানোর জন্য যে পরিমাণ খরচ তোকে সংস্থান করতে হবে, পারবি? তারপর সময় সুযোগ বুঝে তুই যেরকম চিন্তা করিস সেটা নিয়ে না আসবে। গুরু, ও যেভাবে চায়, আমি ও যদি চায় জব করতে জব করুক, আমিও করব। ওকে, ডান, দুজন মিলে এই ডিসিশন সুন্দরভাবে- ডান, ডিসিশন ডান। এখন রাজি হইছে, কোনো অসুবিধা নাই। স্বামী স্ত্রী মিলে জব করে তোরা সংসার চালাবি, ঠিক আছে বোন? রাজি? এখন রাজি হইলে তো হইব না। আমার এই মানুষের কাছে যতটুকু অপমানিত করছে না, ওইগুলার খেসারত কে দিবে? এর জন্য কি করবি? ফাঁসি দিবি ওর? না, কোনো ফাঁসি নাই। তাহলে কি সেই করবি? শাস্তি। তার মানে কি? ও শাস্তি মানে কি? তুই ওকে ত্যাগ করলি, রাইট? হ্যাঁ, কারণ যে আমার কথা প্রথম থেকে শুনে নাই, তার কথা আমি দ্বিতীয়বার শুনবো। এর জন্য তুই তাকে ত্যাগ করলি? হ্যাঁ, আমি ত্যাগ করলাম। ওর সাথে আমার সাথে সংসার করা কোনো সম্ভবই। আরেকটু ভেবে বলেন আপু, আপনি আরেকটু ভেবে বলেন। আপু, আমি অনেক ভেবে বলছি। আপু, আমিও তো একটা মেয়ে মানুষ, আমি একটু আপনাকে বলি, আমিও তো একজন মেয়ে মানুষ। আমি সেই প্রেক্ষিতেই আসলে বলছি যে কাউকে এরকম ভাবে ভালোবাসা উপেক্ষা করে না দিয়ে কাউকে সারা জীবন কাছে রেখেও কিন্তু এক ধরনের মিষ্টি শাস্তি দেয়া যায়।
আরেকটা সুযোগ দিয়ে দেখেন না। আমরা তো আসলে নারী, আমাদের মধ্যে ধৈর্য ক্ষমতা আসলে উপরওয়ালা ছেলেদের তুলনায় অনেক বেশি দিয়ে পাঠায়। তো যদি আরেকটু ধৈর্য নিয়ে একটা মানুষকে একটু, ধৈর্য আছে দেখেই আমি এই 2 বছর ওর জন্য ওয়েট করি। আমি এগ্রি করছি আপু আপনার সাথে, শতভাগ এগ্রি করছি। এবং আজকে এই পুরোটা সময় গুরু কিন্তু আপনার ফরেই কথা বললো, আমিও আপনার ফরেই কথা বলে যাচ্ছি। আমি জানি আপনি অনেক সহ্য করেছেন। বিয়ের পরে আসলে ব্যাপারগুলো কতটা টাফ হয়ে যায়, কত ডিফিকাল্টিস দেখা দেয়। তার উপরে যদি শ্বশুরবাড়ির সাপোর্টে না থাকে, হাজবেন্ডের ইনকাম না থাকে, সেই জায়গাতে আসলে একজন মেয়ের জন্য টিকে থাকাটা অনেক কঠিন। তারপর আপনি 2 বছর টিকে ছিলেন, সেই জন্য আপনাকে সাধুবাদ জানাই। কিন্তু এখনো পর্যন্ত আমি একজন মেয়ে হয়ে আপনাকে অনুরোধ করব, আর একটু সময় দিয়ে দেখেন না, আর একটু পাশে দাঁড়িয়ে দেখেন না। হয়তো মাত্র 2 বছর কাটিয়েছেন, এমনও হতে পারে যে এই যে একটা চেঞ্জেস সৈকতের মধ্যে আসে, যেটা নিয়ে আপনি সারাটা জীবন হয়তো ভালো থাকতে পারেন, একটা সম্পর্ক বেঁচে যেতে পারে। একটু ভেবে দেখেন। আমি যদি থাকি ওর সাথে আমি একা থাকবো না, ও আরো 1 বছর একা থাকবে। এই একটা বছরে কিন্তু একটা মানুষের অনেক কিছু হয়ে যেতে পারে। এই একটা বছরে একটা মানুষ, হইতেই পারে, এটাই স্বাভাবিক। মানে সেই ক্ষেত্রে আপনার কোনো রিগ্রেট হবে কিনা, আপনি পরে আফসোস করবেন না যদি এরকম কোনো একটা কাজ সৈকত করে ফেলে বা সৈকতের দ্বারা হয়ে যায়? ওকে অবুঝ না কিছু। আমরা তো আসলে, আমরা তো মানুষ আপু। শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি যথেষ্ট স্মার্ট। আপনার কথা শুনে মনে হয়েছে, সৈকতের কাছ থেকে আমরা যতটুকু শুনেছি, আপনি যথেষ্ট স্মার্ট একটা মেয়ে। আপনাকে কথা এত ভেঙে বলার আসলে প্রয়োজন পড়ে না। কিন্তু তারপরেও বলছি, আমরা তো হিউম্যান বিং, আমাদের ইমোশন আছে, এবং ইমোশনের যখন ওভারফ্লো হয় আমরা অনেক কিছু করে ফেলি আসলে না বুঝে, আমাদের ব্রেইন সিস্টেম তখন কাজ করে না। তো সেই জায়গা থেকে আপনি অনেক কষ্ট করেছেন 2 বছর, এটা আমি এগ্রি করছি। ও কিন্তু আমার ব্ল্যাকমেল করে বিয়ে করছে, তো এখন ও যদি আমাকে সারাদিনও ব্ল্যাকমেল করে, এটা আমার বিশ্বাস হয় না। Rest is up to you. ওকে, অনুষ্ঠান শেষ করছি। আর অনেক ধন্যবাদ। তুই তো বলে ফেলেছি, এর জন্য ক্ষমা করে দিও বা দিয়েন আপনি, যে বোনের দরজা দিয়ে তুই বলে সম্বোধন করছিলাম। বাট আপনাকে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি যে অ্যাটলিস্ট আপনি পারমিট করেছেন যে আমার সাথে ফোনে থাকবার জন্য। সো আপনার জীবন আপনার, অ্যাবসলিউটলি ইটস ইয়োর কল। বাট আপনি আমাকে একটা কথার পর্যায়ে বলতেছিলেন যে হ্যাঁ, এটা ঠিক হতে পারে অ্যাটলিস্ট 2 মাস, 4 মাস, 6 মাস অন্তত সে বুঝুক যে আমার অনুপস্থিতি বা আমি যদি না থাকি তার জীবনে, সেটা কতটুকু তাকে কাঙ্গাল, কতটুকু তাকে কষ্ট এবং দীর্ঘ নিঃশ্বাসের কারণ হতে পারে। বা শান্তর সাথে যখন কথা বললেন তখন আপনি বললেন যে অ্যাটলিস্ট 1 বছর সময় দিতে হবে। আমি জানি না যে আপনি নিজেই নিজের কাছে সঠিক আছেন কিনা, আপনি আপনার নিজের মেন্টাল স্ট্যাবিলিটি সেই জিনিসগুলোকে এনশিওর করতে পেরেছেন কিনা। আমার সাথে কথা বলার সময় কিন্তু আপনি বলছিলেন যে না, অ্যাটলিস্ট 2 মাস সময় দিতে চাই, কারণ ওই ছেলে বারবার কথা দিয়েছে। সময় না, ও আমার কাছ থেকে 6 মাস সময় নিচ্ছে, সেটা মানে 2 মাস সময় আছে। তারপরে আপনি বলছিলেন যে ঠিক আছে আরো 6 মাস, শান্তর কথার সময় বললেন যে আরো 1 বছর। অর্থাৎ এটা তো ঠিক যে কেন আপনি এই কথা বলতেছেন, কারণ আপনি বুঝে গেছেন যে সৈকত যে কথাগুলো দেয় সে কথাগুলো সে রাখতে পারে না। সে কারণে আপনার মধ্যে একটা দুবিধা তৈরি হয়েছে, আপনি দ্বিধান্বিত হয়েছেন যে ছেলের উপর আর যাই হোক ভরসা করা যায় না। বাট আমরা বলছিলাম, আমি সবসময় বলি, বাট আমরা 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 যদি ভরসাই না করা যায়, তার কাছে সারা জীবন কিভাবে কাটাবো? বাট আমরা বলছিলাম যে শেষবারের মতো একটা সুযোগ দেয়া যায় কিনা, কারণ একটা জায়গাতে ঘরের মধ্যে বন্ধ অবস্থায় আপনার সাথে ও কথা দিচ্ছে বা 5 জন মানুষের সামনে কথা দিচ্ছে, এটা এক জিনিস। আর হাজার লক্ষ মানুষ আপনাদের কথোপকথনের সাক্ষী হয়ে থাকতেছে এই প্রোগ্রামের থ্রু দিয়ে, তারপরে সে কথা থেকে বের হয়ে যাবে, এটা আমার মনে কেন জানি হয় না। কারণ আজ পর্যন্ত আমি দেখিনি, গত 18 বছরে প্রোগ্রাম করতেছি, বহু মানুষের সম্পর্ক জোড়া লাগার কারণ আমি হয়েছি। কেন মানুষ আমার কথা শুনে কারণ জোড়া লাগে আমি জানি না। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করেন এক্স্যাক্টলি এই সময়। কারণ আমি দেখেছিলাম যে কথাটা আমি কিছুক্ষণ আগে আমি শান্তর সাথে বলতেছিলাম যে একটা খুফিয়া কিছু ইবাদত আছে, আল্লাহ এই খুফিয়া ইবাদত অনেক বেশি পছন্দ করেন যখন মানুষের সাথে মানুষের সম্পর্ক জোড়া লাগানোর কারণ কেউ হতে পারে। সেটা শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক না, প্রেমের সম্পর্ক না, প্রেমের সম্পর্ক তো সুযোগই না ধর্মে, স্বামী স্ত্রীর সম্পর্ক না, ভাই বোনের সম্পর্ক না, বাবা মার সাথে সম্পর্ক না, যে কোনো সম্পর্ক যদি জোড়া লাগার কেউ কারণ হতে পারে, সেটা সত্যিকার অর্থে অনেক বেশি ব্লেসিংসের, অনেক বেশি দোয়ার, অনেক বেশি ভালো লাগার এবং অনেক বেশি পুণ্যের। এই জন্য চেষ্টা করতেছিলাম এবং আল্লাহর রহমতে বহু সম্পর্কের জোড়া লাগার কারণ, ভালোবাসার কারণ আমি হতে পেরেছি। কি কারণে তাও আমি জানি না,
আল্লাহ আমাকে সাহায্য করেছেন। বাট আমি সত্যিকার অর্থে আজকে ডিসঅ্যাপয়েন্টেড, অসম্ভব রকমের আমার কষ্ট হচ্ছে যে কেন আপনাকে ফোন দিলাম, আজ মাঝরাতে আপনাকে ঘুম থেকে ডেকে তুললাম। বাট আপনি যখন আমাকে কথা দিয়েছিলেন প্রথম সময় যে 6 মাসের মধ্যে 4 মাস গেছে, 2 মাস সময় আছে, ও যদি পারে তবে কথা দিক, তবে আমি তার কাছে ওইভাবে হয়তো ফিরে যেতে পারবো। কারণ বারবার কথা মিস করেছে, এবার যদি কথা মিস করে তাহলে তার কাছে ফিরে যাওয়ার সুযোগ আর নাই। এবং আমি বিশ্বাস করি যে হাজারো মানুষের সামনে যখন কথা কেউ দেয়, সেই কথা কেউ মিস করতে পারে না। কারণ আল্লাহ বলেছেন নিজেই যে 10 যেখানে থাকে সেখানে আমি স্রষ্টা, আমার এক্সিস্ট করাটা ফরজ হয়ে যায়। গুরু আমি কি একটু কথা বলবো? আচ্ছা, অনেকে একটা কথা বলছেন, সেটা হচ্ছে যে আসলে স্ত্রী অন্য পথে হাঁটা শুরু করেছেন, এরকম একটা মন্তব্য করেছেন আসলে অনেকেই। আমি একটু এটা বলি, এখন তো বড় হয়েছি, যথেষ্ট বুঝ আসলে আমার মধ্যে আছে। যখন সৈকত বলছিল যে তার বাবা তাকে ক্রমাগত অপমান অপদস্থ করে গেছে, তার ওয়াইফকেও অপমান অপদস্থ করে গেছে, তিনি সেই জায়গা থেকে একটা শব্দটি পর্যন্ত করেনি। এবং যখন আমরা আজকে তার ওয়াইফের সাথে কথা বলছি, তার ওয়াইফও কিন্তু সেম কথাই বলছে গুরু, যে ও আমাকে যেই পরিমাণ অপমান অপদস্থ মানুষের সামনে করেছে। আসলে কি বিয়ে তো আসলে এটা তো আল্লাহ প্রদত্ত একটা সম্পর্ক। বিয়ে কবুল বলার সাথে সাথে এই সম্পর্কের উপর একটা রহমত চলে আসে, উপরওয়ালা প্রদত্ত। তো এই রহমতটা দুটো সম্পর্কে, দুটো অন্তরেই কিন্তু সমানভাবে থাকে। রেসপেক্ট বলেন, ভালোবাসা বলেন, প্রোটেকশন বলেন, কেয়ার বলেন, সবই কিন্তু 50-50 হলে হয় না, 100% হতে হয় দুটো জায়গা থেকেই। তো সেই জায়গায় আমার মনে হয় যে প্রথম দিকে যখন কেউ তার 100% দেয়, ওই প্রান্ত থেকে 10%ও না আসে, তখন আসলে এই ভালোবাসাটা 100 থেকে 0-তে চলে আসে। আজকে হয়তো এই মেয়েটির ক্ষেত্রেও ব্যাপারটা তাই হয়েছে। আমি যতটুকু আসলে বুঝতে পেরেছি বা ধারণা করতে পারছি সৈকতের কথাটুকু শুনে, এবং এই মেয়েটি যখন বললো যে আমাকে যে পরিমাণ অপমান অপদস্থ করা হয়েছে, কিন্তু আমি তারপরেও একটা অনুরোধ আজকে আপুর কাছে রাখতে চাচ্ছি। আপু অনেক সহ্য করেছেন, অনেক টলারেট করেছেন, আমি জানি। এর বাইরেও হয়তো অনেক গল্প আছে, আমরা তো একতরফা শুনলাম আসলে সৈকতের কাছ থেকে যে সে কি করেছে। এর জিজ্ঞেস করে দেখতো জনি, হ্যাঁ, আপনার কাছ থেকে যদি আমরা একটু ছোট্ট করে জানি, আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, জিজ্ঞেস করে দেখুন কি চাচ্ছে ফাইনালি। 20 মিনিট ওভার হয়ে গেছে আমাদের টাইম, বাট তারপরেও ফার্দার আমরা টাইম দেয়া যায় কিনা এটা কন্টিনিউ করছি। একটু যদি বলেন আমাদেরকে যে আসলে সময় দেয়া যায় কিনা, এতটুকুই। হ্যাঁ, সময় আর একটু দেয়া যায় কিনা সৈকতকে, কারণ এর মুখের দিকে আসলে আমরা তাকাতে পারছি না, এবং আমাদের সমস্ত লিসনারদের এই মুহূর্তে ডিমান্ড কিন্তু তাই। বাই দ্য ওয়ে, তো অনেকে জানো না, জেনে রাখো যে ও কিন্তু প্রিপারেশন নিয়ে ঢাকায় শিফট করেছে এইবার। আমার মনে হচ্ছে যে একটা অ্যাটলিস্ট 3 টন ট্রাক তো লাগবেই, যে পরিমাণ গ্যাস সব নিয়ে হাজির হয়েছিস তুই, গিয়ে তোর বুকে নিয়ে উঠবি তাই রাজশাহীতে, রাজশাহী কেন বলতেছি, আমার দেশের ভাষা তাই, ঢাকাতে উঠবি তাই। হ্যাঁ, ওই কারণে সে এতগুলো বেডিং টেডিং সব নিয়ে হাজির হয়েছে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ মেয়ে কি রাজি হবে? আপনার কাছে ছিলাম আপু, একটু আমাদেরকে একদম শেষ মুহূর্তে আছি, একটু বলেন মানবতার দৃষ্টিকোণ থেকে বলেন, যে মানুষটাকে একটা সময় ভালোবেসেছেন, আপনি ভালোবাসতেন, এখনো হয়তো মনের কোনো কোনায় আপনার ভালোবাসা আছে এই মানুষটির জন্য, এই জন্যই বারংবার আপনি সুযোগ দিয়ে যাচ্ছেন। যদি আরো একটু সুযোগ দেয়া যায়, যদি ভালোবাসার এই হাতটা আরেকটু বাড়িয়ে দেয়া যায় আর কিছুক্ষণ সময়ের জন্য, সেটা কি হয় কিনা? না আপু, আমার কথা আমার মনে হয় না যে আমি বলি লিসেনার কি বললো সেটা আমার দেখার বিষয়। আমার কাছে তো অ্যান্ড্রয়েড ফোনই নেই। আমার যে বিয়ে হয়েছে, আমি যে এই যুগে একটা মেয়ে, আমি একটা অ্যান্ড্রয়েড সেট চালাইতে পারি না, বুঝলেন? কে কি বললো সেটা আমার দেখার জি জি কেন জি দিস না যে কোনো কিছু বাইরের কারোর সাথে কমিউনিকেট করবে তাই, নাকি তোর ক্ষমতা নাই তাই? কত কথাই বলে, যার যার পরিস্থিতি সে শুধু বুঝে, অন্য কেউ বুঝে তোর ক্ষমতা নাই তাই, নাকি অ্যান্ড্রয়েড ফোন দিলে ফেসবুক চালাবে বা কারোর সাথে সম্পর্ক হবে, এরকম কি কারণ? না গুরু, ওইভাবে। আচ্ছা আপু, আমি রাখি। আচ্ছা ঠিক আছে আপু, ওকে। তবে সৈকত, আপনাকে একটা কথা বলি, যেই জিনিসটা পচে যায়, পচে যাওয়া কোনো জিনিসকে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। একজন মৃতপ্রায় মানুষকে ভালো করা যায়, কিন্তু মৃত ব্যক্তিকে আর করা যায় না। আপনি হয়তো এমনই সময় আমাদের কাছে এসছেন যখন আসলে এই বিষয়টার আর কোনো কিছু বাকি নেই। যতটুকু কথা এই মেয়েটার কথা শুনে বোঝা গেল যে তিনি আসলে আর কারো। অনুষ্ঠান শেষ করতেছি, 1-2 মিনিট কথা বলবো। জি সৈকত, প্রথম কথা যে আস্থা হারাস না। জানিস এখনকার তারিখে বাংলাদেশে, পৃথিবীতে কতটা মানুষজন আছে? 800 কোটি, 750 বা 800 কোটি। মেয়েদের সংখ্যা আবার অনেক বেশি।
তো শুধু যদি গতরে 10 কেজি মাংস আমি আমার শরীর থেকে দিয়ে দিই, তাহলে আমি বেঁচে যাচ্ছি, আমার পেটটা কমে যায়, আর তোর স্বাস্থ্যটা এমন একটা বাঘার মতো তৈরি হবে, আর যে লুক তৈরি হবে, তোর মেয়ের কোনো অভাব হওয়ার কথা না। এটা হচ্ছে নাম্বার 1। কিন্তু তোর তো মন পড়ে আছে ওই তোর বইয়ে, তাই তো? এটা ভালো জিনিস। আমার বা তা না, আমি হচ্ছে যে সুন্দর মেয়ে পাবে, গরিব আদমি, ওখানে পিছলায় চলে যাব। কিন্তু তুই তো ভালো ছেলে, তোর ওখানেই যেতে হবে, তাই তো? যেখানে যাকে বিয়ে করেছিস, ঠিক কিনা? জি গুরু। ওকে, বাবরে কত ভালো তুই, কত ভ্যালু। আর আমি নোংরা পচা আদমি, যেখানে এরকম ক্রেজিনেস পাবো সেখানে ভেসে যাব। কিন্তু তুই তো সবসময় বইয়ের পোষে আটকায় আছিস, রাইট? আমি পরিষ্কার, এই মেয়েটা শুধু তোর কাছে কিচ্ছু চায় না, তোর ভালোবাসা চায় না, তোর প্রেম চায় না। অনুষ্ঠান শেষ করছি, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যা। এই কথাগুলো তুই শুনতে আসছিস, হ্যাঁ? জি গুরু। এই মেয়ে কিন্তু আমাকে আশ্বস্ত করেছে। আমি ইচ্ছা করে আশ্বস্ত তোর জায়গাটা কনভিন্স করে প্রোগ্রামটাকে শেষ করতে পারতাম, করিনি, কারণ ওটা সিদ্ধান্তর জায়গা হতো না। তাই ও মেয়ে কিন্তু বলেছে, তুই খেয়াল করে দেখ প্রোগ্রামে একটা জায়গাতে, যে আমি আর 2 মাস বা 3 মাস বা 4 মাস সময় দিলাম, এর মধ্যে ব্যবস্থা হোক, যদি হয় তাহলে সব ঠিকঠাক হবে। বলেছে না বলেনি? বলছে গুরু। তার মানে কি, মেয়েটার কোনো সমস্যা আপাতত নাই তোর কাছে আসতে, রাইট? জি গুরু। পরবর্তীতে আমি ওই জিনিসটাকে আটকায় ফেলে তোর প্রোগ্রামটাকে শেষ করে দিয়ে তোর সাথে ফাইনাল করে বের হয়ে যেতে পারতাম, রাইট? কিন্তু এটা কোনো সঠিক সমাধান হতো না। এখানে তোর আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য নাই, না কমপ্লেন পার্থক্য আছে, না কোনো অপমান পার্থক্য আছে, না কোনো সমস্যা পার্থক্য আছে। পার্থক্য শুধু একটাই আছে, তোর একটা পার্মানেন্ট টাকা ইনকামের জায়গা। জি গুরু। যে পুরুষ মানুষকে এই থুতনির নিচে যে এটা রাখছিস না, তোর দাড়ি মানে আমার মতো মনে হয় কম হয়, দাড়ি আর মুছ, এই থুতনির এই জায়গাটাতে আমিও রাখতাম, এখন একটু কম রাখতেছি। এগুলো দিয়ে পুরুষ বোঝা যায় না। এই যে পুরুষের গায়ের যে গন্ধ, এটাতেও পুরুষ বোঝা যায় না। এবং পুরুষ বলতে মানুষ যে জিনিসটা বোঝায়, হ্যাঁ, তোর এই যে এই আঙ্গুলটা যতটুকু বড়, এই আঙ্গুলটা ততটুকুই তোর শরীরের ওই পার্টিকুলার অর্গানটাও বড়, এভাবে অনেকে চিন্তা করে। ওইটাতেও পুরুষ বোঝা যায় না। পুরুষ শুধু বোঝায় যায় সোশ্যাল সিকিউরিটিকে এনশিওর করার ক্ষমতা দিয়ে, টাকা এবং তার সোশিও সিকিউরিটি ইন টার্মস অফ এভরিথিং, ওটা এনশিওর করতে পারলে সেটাই হচ্ছে সত্যিকারের পুরুষ, রাইট? জি গুরু। ওটা এনশিওর করতে যদি 2 মাসের মধ্যে পারিস, ও মেয়ে ফিরে আসবে তোর কাছে। যদি না ফিরে আসে, আমার পাছা বরাবর এমন এক লাথি মারবি যাতে করে আমি 15 তলা থেকে নিচে পড়ে যাই। গুরু, গ্যারান্টি দিয়ে বলে আরেকটা গেলাম। কথা, সেটা হচ্ছে, আমার কথা শুনছিস না শুনিস নি? শুনছি গুরু। এটা যদি 3 মাস লাগে, 3 মাসের মধ্যে মেয়ে ফিরে আসবে। তো যদি 4 মাস লাগে, 4 মাসের মধ্যে ফিরে আসবে। বাট বেশি যদি দেরি করে ফেলিস, তখন তো একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। এই ভ্যাকুয়ামের মধ্যে তোর মধ্যেও একটা নতুন মেয়ের জন্ম নিবে, ওর মধ্যে এক নতুন পুরুষের আশ্রয় নিবে। না গুরু, আমি চাই না আমার লাইফে আর আসুক কেউ না তো, আসুক। ওর মধ্যে জন্ম নিয়ে ফেলতে পারে। সো যত তাড়াতাড়ি সম্ভব একটা স্ট্যাবল ইকোনমিক সোশ্যাল সিকিউরিটি, যে বলতে বোঝায় টাকা আগে। সোশ্যাল সিকিউরিটির মেন 90% ডিপেন্ড করে পাত্তি, মানির উপরে। জি গুরু। মানি থাকলে ভালো বাড়ি, নিরাপত্তা, এই সেই সব এনশিওর হবে, এবং সে যেন সম্মানের সাথে থাকতে পারে, মিনিমাম সম্মানের সাথে থাকতে পারে, সেই ব্যবস্থা। এটা যদি 2 মাসের মধ্যে করতে পারে, আজ হচ্ছে অক্টোবরের 19th অক্টোবর, রাইট? নভেম্বর 20th ডিসেম্বরের মধ্যে যদি ব্যবস্থা করিস, মেয়েকে জানাবি, মেয়ে হাজির হয়ে যাবে তোর ঘরে। আর এটা যদি ম্যানেজ করতে আরো 6 মাস দেরি করিস, এর মধ্যে ওর গল্প অন্য কিছু হয়ে যেতে পারে, সেটার জন্য অবশ্যই তোর আর কিছু করার থাকবে না। আমি কি বুঝাতে পারছি? এর পেছনে কোনো রিজন নাই এই মেয়েটাকে তোর কাছে আসানো পর্যন্ত। এই মেয়েটা যখন বলেছিল যে 2 মাস থেকে 4 মাসের মধ্যে যদি করতে পারে আমি ফিরে আসবো, তখনই কিন্তু আমার গল্পটা শেষ হয়ে যায়। আমি কিন্তু নীতি নিয়ে লিডটা আমি বুঝাতে পারছি না, পারিনি। মেয়েটা বলছিল কথার এক পর্যায়ে, তুই কি বুঝছিস না বুঝিস নি? তাহলে মেন জিনিসটা কি? তো লুক, বাড়ির গ্যাঞ্জাম, বাপ কি বলছিল, ওগুলো কিচ্ছু না। জরুরিটা কি? সোশ্যাল সিকিউরিটি, যাতে করে 2 মাস হোক 3 মাসের মধ্যে সেই ব্যবস্থাটা করতে পারিস, তবে সে হাজির হয়ে যাবে তোর ঘরে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার গুরু। আর কিছু কি বলবি? অনুষ্ঠান শেষ করি, আর ঝামেলা করিস না। আর কি বলতে বাকি আছে বল? গুরু, আমি অনেক কষ্ট করে আপনার কাছে আসছি গুরু। আমি তুই কি দিশা পাসনি কোনো কিছু? কারোর কাছে কোনো সলিউশন পাইনি গুরু। আর না, এখনো কি কোনো দিশা পাসনি? আমি এর আগে বলে নেই যে রোজার ঈদ গেছে। না, ওইসব বাদ দে। আমার কাছে এসে কি কোনো দিশা পাসনি? কোনো সমাধানের রাস্তা পাসনি? তুই পেয়েছি বুঝতে গুরু। পারিসনি? পাইছি। ক্লিয়ার একটা আউটলাইন তো পাইছিস জি গুরু। নাকি পাসনি? সেটা বল আমাকে।
পেয়েছি গুরু। একটা পরিষ্কার দৃশ্য দেখতে পাচ্ছিস না যে কি কি করলে আর কিভাবে করলে সে ফিরে আসবে? কোনো কিছু রিজন না, তোর বাপে কি করছে, তুই কোথায় কি করছিস, কোনো কিছু রিজন না। শুধু যদি কাজে এটা দেখাই দিতে পারিস, 2 মাসের মধ্যে ফিরে আসবে, 3 মাসের মধ্যে ফিরে আসবে। গুরু, তুই এটা ক্লিয়ার না? তুই বুঝতে পারিস না কি এটা? বুঝতে পেরেছি গুরু। আমার ও বারবারই বলছে যে পরিবারে যাই থাকুক ওই তুমি গল্প বাদ নিজে দে। কিছু ওই গল্প বাদ দে, ওগুলো সব বুঝে গেছি আমরা যা বোঝার। তুই তো বুঝছস। জি গুরু। আমাকে আর কি বলার আছে বল, নাহলে আরো 1 ঘন্টা প্রোগ্রাম কন্টিনিউ করি, আবারও ফোন দিই। কি বলার আছে বল? ওই মেয়ে কিন্তু নিজে থেকে বলেছিল যে 6 মাস দিয়েছিলাম, আরো 2 মাসে যদি করতে পারে চলে। আমি গল্প শেষ করে ফেলতে পারতাম না, কিন্তু আমি ভেতরে ঢুকতে চেষ্টা করতেছিলাম। শান্তনুকে দিয়ে ওই কমিউনিকেশন গুলো করার চেষ্টা করছিলাম। আসলে কি চাচ্ছে হচ্ছে সোশ্যাল সিকিউরিটি, তোর ঘরে থাকবে এবং নিশ্চিন্তে থাকবে, কোনো যেন টেনশন না হয়। তুই এটা ইনশিওর করতে পারবি কিনা? বিষয়টা এরকম, পারবি? জি গুরু, পারবো। হ্যাঁ, আমি এবং তুই কি বিশ্বাস করতেছিস না যেটাতে 15 দিনের মধ্যে 15 দিনের মধ্যে মেয়েটা ফিরে আসবে? বিশ্বাস করছিস না করিসনি? গুরু, সবার আগে হচ্ছে আমার একটা পার্মানেন্ট জবটা। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলেন তো? অনেকে এই মুহূর্তে শুনছে যদি। ভালো লাগছে লিখছিস টেক্সট? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো হ্যাঁ না, ওই লিখছে আমাকে, যে দেখুন এই মিথ্যা কথা হিসাবে। খোঁজা লাগছে এডুকেশন কলেকশন দিলে যে আর 2 ঘন্টা দেরি হবে। না 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 না, মানে ওটা চাওয়া হচ্ছে পার্মানেন্ট জব, Absolutely. পার্মানেন্ট একটা ইকোনমিক। গুরু, আমি মাসে 30, 40, 50 হাজার টাকা চাই না গুরু। এভারেজে আমার 15 থেকে 20 হাজার হলে আমি আমার ওয়াইফকে নিয়ে আলহামদুলিল্লাহ থাকতে পারবো। টাকার কথা কোন সময় কাউকে বলতে নাই, অনিয়ারে তো নাই, বউকে তো অবশ্যই না। ওর মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করে তুই ম্যানেজ করতে পারবি, ঠিক কিনা? জি গুরু। জানাস চলে আসবে। কথা বললাম আমি, লিখে রাখ, এই যে এনে লিখে রাখ। আর যদি না হয় আমার প্রোগ্রামে আসিস তুই একদিন। কথা শুধু একটাই, ওর ফ্রাস্ট্রেশনে জীবনটা শেষ করে দিস না। ও যদি আসে তা অবশ্যই, ও যদি না আসে তা অবশ্যই। গোটা দুনিয়া তোর জন্য ওয়েট করতেছে। আমাকে কথাতে হাত ধরে, আমার ক্ষতি হয়ে যাবে, অসুখ বিসুখ হয়ে যাবে। শালা বল যে জীবনে তুই কোনো ভুল করবি না, মেয়েটা আসুক অথবা না আসুক, কোন নেগেটিভ কিছু করবি না, নিজেকে শেষ করে দিবি না, নিজের যত্ন করতে শিখবি, নিজে যে খাস না সে কাজ করবি না। সেটা আমার এই কলিজাতে হাত দিয়ে বল, তাহলে আমার ক্ষতি হয়ে যাবে। আমার সাথে তোর রক্তের কোন সম্পর্ক? আজকে প্রথম দেখলে আমার ক্ষতি হলে তোর কোনো লাভ নাই। বল যে এটা করবি না, করবি? হ্যাঁ, একটা মেয়ের জন্য সবকে পর করে দিবি, বাপ মা ভাই বোন। আমি এতে সামনে যাকে তুই শ্রদ্ধা করে বলিস তাকে পর করে দিবি? করবি না তো। চেষ্টা করবি, মেয়ে যদি আসে ঠিক আছে, না আসলে তুই তোর মতো করে জীবন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবি। ক্লিয়ার? নাকি শেষ করে দিবি নিজেকে? করবি? ওকে, ভালো থাকিস, টেক কেয়ার। বাট শেষ করার প্রয়োজন আসবে না, তোকে আমি লিখে দিতে পারি। শি উইল কাম ব্যাক, শি ডেফিনেটলি উইল কাম ব্যাক, শি ডেফিনেটলি উইল কাম ব্যাক। তো টাকা পয়সা বলার দরকার না, তোকে শুধু বলতে হবে ইউ জাস্ট কাম ব্যাক। তোর যে যা কিছু লাগে সেটা দায়িত্ব আমার, একটু বলবি, হাজির হয়ে যাবে। আমি তোকে কথা দিলাম, এতটুকু ভরসা রাখ। অনুষ্ঠান শেষ করছি, সবার জন্য দোয়া। অলরাইট লিসনার্স, অনেক অনেক টেক্সট আমরা আজকে পেলাম। নিজের প্রতি সাহস রাখো, সফলতা আসবে। রকি ভাই লিখেছেন মন খারাপ করবেন না, সিলেট থেকে বলছি গুরু, প্রথমবার লাইভ দেখছি। এবং আরো অনেকেই আছেন। এবং আজকের যে গুরু, আজকের যে অতিথি, এই অতিথিকে আমি শুধু আমি তো আসলে অনেক কথাই বললাম, এবং পাশাপাশি অনেকে জিজ্ঞেস করেছেন আজকের অতিথির এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, সেটা আপনারা পরবর্তীতে জেনে নিয়েন। এবং আপাতত যেহেতু আমাদের শো থেকে আসলে আমরা হাফ অ্যান আওয়ার এক্সটেন্ড করেছি, সো এইবার আসলে ফাইনালি আমাদেরকে বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে আজকের এই শো থেকে একটা ছোট্ট সাজেশন বলেন বা লেসন বলেন আপনাদের সবাইকে দিতে চাই, যারা কিনা বিবাহিত ভাইয়ারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই। দেখেন, বিয়ের পরে আসলে না, এই যে মায়ের সাথে বাবার সাথে যে সম্পর্কটা এবং ওয়াইফের সাথে যে সম্পর্কটা না, বিষয়টা অনেকটা টালমাটাল হয়ে যায়। আর এই জায়গাটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করে হচ্ছে সেই ছেলেটি যে আসলে কারো সন্তান, আবার যে কারো হাজব্যান্ড। সো এই জায়গাটা, এই রোলটা না অনেক কেয়ারফুলি আসলে মেনটেন করতে হয়। সামটাইমস কেউ এই জায়গাটাতে আটকে যায় এবং পুরো সম্পর্কের যে একটা বেড়াজাল আছে এটা আসলে কলাপসড করে। তাই একটু সাবধানে বুঝে শুনে আগাবেন, এই প্রত্যাশা এবং শুভকামনা আপনাদের জন্য থাকলো। আজকের মতো আমি শান্ত বিদায় নিচ্ছি। যেতে যেতে সবাইকে গুড নাইট বলতে চাই। সামনে আসলে পূজা আছে,
হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন সবার এই উৎসবটি অনেক ভালো কাটুক, এবং আমরা যারা আছি অন্য ধর্মের তাদের জন্য এই পূজার ছুটিটা অনেক আনন্দময় কাটুক, এই প্রত্যাশা আমি শান্ত আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবাইকে শুভরাত্রি। স্রষ্টা এত যত্ন করে বা প্রকৃতি এত যত্ন করে মেয়েদেরকে কেন বানিয়েছে? পরিস্থিতি যাই হোক না কেন, কেউ আসুক অথবা না আসুক, এই চেয়ারটা যার বসার কথা ছিল সে বসুক অথবা না বসুক, তারপরেও সবকিছু ঠিকঠাক মনে হয় যখন সেই মানুষটি প্রাণ খুলে হাসে আর সেই মানুষটা অনেক দরদ দিয়ে কাউকে ডাকে। আমার কবিতা হয়ে গেল তো। এটা তো খুবই অবভিয়াস, আপনি যাই বলেন বাই না কেন। দিস টাইম চা ঠান্ডা হচ্ছে, অথবা এই সুযোগে কেউ সুযোগ নিতে পারতো, যেহেতু স্টুডিওতে গেস্ট আসেনি, এই সুযোগটা কাজে লাগাতে পারতো। সবকিছুকে বাদ দিয়ে তারপরেও সত্যিকার অর্থে সবকিছু পেছনে ফেলে আসতে মন চায় শান্ত যখন ডাকে। শান্তর ভয়েস কোয়ালিটি, শান্তর তার সিনিয়রদেরকে, তার কাছের মানুষদেরকে ডাকার যে অভিব্যক্তি, সেটি দারুণ। আমি মানুষকে যেভাবে ডেলিভার করতে পছন্দ করি, এটার মানে এই না যে সবকিছু অনেক বেশি সস্তা হয়ে যায়। শান্তর এই যে এক্সপ্রেশন, যেটা কোনোভাবে অ্যাভয়েড করার কোনো বেশি সুযোগ থাকে না। তাই আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে হাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা কে ডাকে এভাবে? ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। আচ্ছা এসি বন্ধ রাখছিস শান্ত? হ্যাঁ দিয়ে দে, নিঃশ্বাস নিতে পারছি না, কখন না মরে যায় আমি। এর জন্য দায়ী থাকবি তুই, যে সাউন্ড কোয়ালিটির জন্য এসি বন্ধ রাখছিস। নট রিয়েলি, আমাদের দুজনেরই ঠান্ডা লাগছিল তাই না, সেই জন্যই আসলে। বাট শান্ত কিভাবে মানে বললে বুঝতে পারবি কি যে আমরা অসম্ভব রকমের শ্রোতা হিসেবে বা দর্শক হিসেবে তোর গুণমুগ্ধ? আমি এর আগেও একদিন বলেছি, আমার তো সবকিছু কথাই তোর কাছে খুব হালকা এবং ফেলনা মনে হয়। নট রিয়েলি, অফ কোর্স ইট ইজ, নো ইট ইজ নট, অফ কোর্স ইট ইজ। তুই সবসময় ভাবিস যে এই মানুষটা এরকমই, যে মানুষকে পেট্রোনাইজ করতে পছন্দ করে, মানুষকে কিভাবে প্রমোট করতে হয় সেটা খুব ভালো করে জানে, তাই এই কথাগুলো বলে। আচ্ছা পেট্রোনাইজ করার যদি উদ্দেশ্য থাকবে, তো বাচ্চাকে আমি স্কুলে দেওয়ার পরে তোর অ্যাটেনশন নেওয়ার জন্য তোকে ফোন দেওয়ার তো কোনো প্রয়োজন পড়ে না আমার। সকালে একটা শো করিস না, কি নাম শোটা? বুম 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 বুম, একটা না দুইটা মনে হয় নাকি? বুম দেন বুম 90.4, বুম 90.4। সো ওইখানে আমি কিন্তু, তুই এর আগে আমি বলছি তোকে, আমি কয়েকবার ফোন দিয়েছি, হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা তুই দিয়েছিলি সেখানে আমি ফোন দিয়েছি, বাট তোর রেসপন্স না পাওয়ার পরে পরে ডিলিট করে দিয়েছি, যে আমি যেহেতু ফেলনা এটা যেন তুই না বুঝতে পারিস। সো আমি যেদিন তোকে ফোন দিই সেদিন কিন্তু কোনোভাবেই আমি যে এই চ্যানেলের মধ্যে বা প্রোগ্রামের মধ্যে আছি এটাকে মাথা রেখে ফোন দিইনি, তোর গুণমুগ্ধ একদম শ্রোতা এবং দর্শক হিসাবে তোকে ফোন দিয়েছিলাম, এবং এটা আসলেই আই রিয়েলি মেন ইট। এবং এই মেয়েটির আল্লাহ রাব্বুল আলামিন আসলে সত্যিকার অর্থে ব্লেসড ভাবে কিছু মানুষকে পাঠিয়ে দেন, যে মানুষটির রেসপন্স, কমিউনিকেশন কোনোভাবেই কোনো মানুষ অ্যাভয়েড করতে পছন্দ করে না। আমি জানি না যদি ভবিষ্যৎ জীবনে বা এখন পর্যন্ত কতটুকু বিখ্যাত হয়েছিস বা ভবিষ্যতে কতটুকু বিখ্যাত হবি, বাট তুই জেনে রাখ পৃথিবীর কোন একটা কর্নারে গরিব আদমি এহতেশাম নামের কেউ একজন আছে, যে এক্স্যাক্টলি তোর অনেক গুণমুগ্ধ এবং শ্রোতা এবং দর্শক এবং তোকে পাগলের মতো ভালোবাসে।
It's true. It just made my day. না, ইটস নট মেড ইউর ডে। মিথ্যা বলে যা হয়, ডে না, আমরা নাইটে আছি। What am I- এই I ঘটনাটা mean- এরকম কারণেই My ঘটে, gosh, বাট ইটস ফ্রিকিং ট্রু। Thank you. শান্তুর মধ্যে এমন কিছু ব্যাপার আছে, ও বাই দ্য ওয়ে তোদেরকে ক্লিয়ার করে দিই, যারা শান্তুর প্রেমে এবং শান্তুকে ভালোবাসতে পছন্দ করিস না, থাক থাক থাক। তাদের অবগতির জন্য জানিয়ে রাখতেছি, আমি শান্তুর প্রেমেও পড়িনি, ভালোবাসিনি, বাট আমি বিশ্বাস করি যে কোনো মেয়ে যদি এমন হয়, অথবা আমার ঔরসে যদি কোনো সন্তান জন্ম নেয়, এরকম একটা কমিউনিকেশন পাওয়ার, এরকম একটা কমিউনিকেশন কোয়ালিটি তার মধ্যে থাকুক, যে কোনো ভাবে কথা বললেই বহু মানুষের ভালোবাসার কারণ হয়। হাই 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 কিন্তু বিলিভ মি, আমি এখন পর্যন্ত প্রোগ্রাম শেয়ার করেছি, সো ফার আই রিমেম্বার মেঘলা, দেন ঈশা, নাকি ভুল করলে তো ওকে লাথি দিবে, দেন প্রিয়াঙ্কা, অঙ্গন। দেন অঙ্গন। ওরা তাদের জায়গা থেকে বেস্ট, বাট তোর কথা, তোর অ্যাটিটিউড, বিলিভ মি, আমি অ্যাভয়েড করতে পারি না। এর মধ্যে কোনো প্রীতির অবকাশ নাই, এর মধ্যে কি যেন আছে শান্তু, তোকে অ্যাভয়েড করা যায় না। আমি জানি না যে এটা তুই নিজে রপ্ত করেছিস কিনা, বা প্রকৃতি তোকে সাহায্য করেছে কিনা, বাট আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের ফল কিনা। আমি যখন তুই কোনো কিছু বলিস, এটা খুব যত্ন করে আমার ভিতরে কানেক্টেড হয়, এবং আমি এটাকে অ্যাভয়েড করতে পারি না। এবং আমি চাই যে আমাদের শান্তু ভবিষ্যতের পৃথিবীতে দাপিয়ে বেড়াক এবং অনেক মানুষের, বহু মানুষের ভালোবাসার কারণ হোক। শান্তু, আমি কিছু টেক্সট নিতে চাই। Yes. We have a lot of text. গুরু, আমি মামার বাড়িতে বেড়াতে এসেছি। ঈশিতা আক্তার লিখেছেন, কেমন আছেন ঈশিতা আপনারা? বলছে এটা মামার বাড়িতে থাক, ব্যাক করার কোনো দরকার নেই। আচ্ছা, আলাউদ্দিন আছেন, রাহেল আছেন, তারপর শাহাদাত আছেন জয়েন করে থাম, আকাশ। তোর কাছে কি মনে হলো আমি কি প্রোগ্রামের স্বার্থে কথাগুলো বলেছি? দেখি তো, ধর সবকিছুই ব্ল্যাঙ্ক, না কিচ্ছু না, না। না, আমার এটা মনে হয় নাই যে আপনি প্রোগ্রামের স্বার্থে বলেছেন, বিকজ যেই পরিমাণ ভালোবাসা আমি প্রোগ্রামের পরেও আপনার কাছ থেকে পাই। নাটকে গেছিস না তো, টেক্সট মানে কি আপনি প্রোগ্রামের পরে আমাকে ভালোবাসেন না, এটা বোঝাতে যাচ্ছেন? আর ইউ সিরিয়াস? আমি যে I'm কথাগুলো serious, I'm বলেছি, freaking serious, এই যে আমি- 5-7 মিনিট যে কথাগুলো বলেছি, কোন রকমের কোন নটাঙ্কি নাই। আমি তো নটাঙ্কি করতেছি না, আমি সত্যি বলতেছি। বল। যে এই যে দেখেন, আপনি যে দৃষ্টি দিয়ে এই মুহূর্তে আমার দিকে তাকিয়ে আছেন, যে দৃষ্টিটা একটু বেটটা কমাই, এই যে দৃষ্টি দিয়ে আপনি এই মুহূর্তে আমার দিকে তাকিয়ে আছেন, যেই মুহূর্তে আপনি এই যে অন এয়ারে পাড়া আমার দিয়েছেন, কথাটা কি শুনেছিস? আমি যে আমার শুনেছি। আইমানের বয়স এখন 8 কি 9 কি 10 বছর। আমি বলছি যে আমার ওরসে জন্ম নিলে এরকম একটা মেয়ে হোক, যে কোনো কথা বললে বা কিছু হলে বহু মানুষ তাকে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্মরণ করুক। এটা অনেক বড় একটা বড় বিষয়। একটা বিষয়, এবং এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য, যে আপনার মতো আমি একজন জানি না মানুষ। হোয়াট এক্স্যাক্টলি মিনস ফর ইউ, বাট আমি এইভাবেই চিন্তা করি তোকে। আচ্ছা, লেট মি Yeah, এক্সপ্রেস please. মাই ফিলিংস, লাইক যেহেতু আমাদের এখনো গেস্ট আসে নাই, সো আমি এটা বলতে চাই। গুরু হচ্ছে এমন একজন মানুষ, ফিল্টার করিস। আমি ফিল্টার করছি না, এটা হচ্ছে আমার মনের কথা। আমাকে লেট মি এক্সপ্লেইন। আগে কি ভাবতি আর এখন কি ভাবিস? এখন কি ভাবি সেটাই বলি। আগে যখন আপনাকে আমি শুনতাম, তখন আসলে না আপনার ওই ভারটা আমি বুঝতে পারিনি, মানে মানে দ্য ওয়েট ইউ ক্যারি অলওয়েজ। একটা ওয়েট থাকে না, একটা ভার থাকে না, একটা মানুষের একটা ভাইব থাকে না, যদি আরো সুন্দর করে বলতে চাই একটা আদা থাকে তো মানুষের, মানে একটা, আপনি যেখানে পাড়া দিবেন, আপনি যেখানেই পাড়া এটা রাখবেন। তুই ওরা বলেছিস, সেটাই শিখেছি তোর কাছে, যেখানে ওরা, বিভিন্ন ওরা, জায়গাতে absolutely, বিভিন্ন absolutely. প্রোগ্রামে এই শব্দটা ব্যবহার করি, তোর কাছ থেকে শেখা আমার এটা। হ্যাঁ, একটা অরা ক্রিয়েট হয়। আপনি এটা তুই বলেছিস, তোর কাছ থেকে শেখা আমার। অ্যাবসলিউটলি। এন্ড আপনি আপনার সাথে, মানে আপনি যেখানে পা রাখেন সেখানে একটা অরা তৈরি হয়, বাট আপনার একটা নিজস্ব ভাইব আছে। বাট কিন্তু। প্লিজ ওয়ান স্ক্রিন দেখে কোনো কিছু বাড়িয়ে বলিস না, না, তোর আল্লাহর দোহাই লাগে। আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছি আমি সত্যি খুব, এবং মনের সাথে গেঁথে নিচ্ছি কথাগুলো। হ্যাঁ, ওকে, আবার শুরু কর। আচ্ছা, সো যেটা দাঁড়ালো আর কি, যে যখন আপনাকে আমি আগে দেখতাম, যখন আপনার সাথে আমার স্টেজ শেয়ার করা হয়নি, আপনি যখন ঢাকা এফএমে আসতেন, আমি আপনাকে খুব করে দেখতাম, অবজার্ভ করতাম। আপনি একজন মানুষ যে আসলে অনেক সলিউশন দেন, অনেক কিছু করেন। সো আই অলওয়েজ থট যে আপনি এরকমই হবেন, দেখা হলে একটু বেশি জ্ঞান দিবেন আমাকে। সো এই জন্য আমি অলওয়েজ একটু জাজি পিপল থেকে দূরে থাকতাম। আমার মনে হতো যে ইউ আর জাজি, আপনি অনেক জাজ করে ফেলেন মানুষ, ক্যান অল দ্যাট। বাট যখন আই গেট টু নো আমাদের ইউ কিন্তু ভেরি ঘুরেও তাকাতে না তুই, আমি একটা না। মনে আছে আমার।
মানে আমি আমার এই জীবনে আসলে একটু জাজি মানুষ থেকে একটু দূরেই থাকতাম, বিকজ আমি আমার ইহো জীবনে এত বেশি- মানতেছে কারণ হ্যাঁ। আমি মানতেছি কারণ আমাদের তুই ঘুরেও তাকাতে না, আমি যতটুকু জানি। হ্যাঁ, ওকে, এবং যারা একটু জাজ করে, একটু ভাব নেয়, আমি আসলে এদের থেকে একটু দূরে থাকি। প্রোগ্রামের সাথে বলছিস না তো? না, প্রোগ্রামের স্বার্থে বলছি না, আমার আসলে তাদের সাথে অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হয়, তো আমি অলওয়েজ এটা ফিল করি যে আমি একটু আলাদাই থাকি। ইটস ট্রু, কারণ আমি কোনোদিন দেখি যে আমাদেরকে ঘাড় তুলে একবার তাকিয়েছে ও। বা আমি জিজ্ঞেস করেছি, না, জীবনে আমার- দেখিনি। আপনি আমার সাথে আমি বলেছি বা তুই হ্যাঁ। অ্যাপ্রোচ করেছিস, আমি এরকম দেখিনি। দেখেন, হ্যাঁ সেটাই আর কি। তো যখন আসলে আপনার সাথে আমার স্টেজ শেয়ার করার কথা আসে, যে আপনার সাথে আমি শো করব, তখন আমি অনেক নার্ভাস ছিলাম যে এই মানুষটার সাথে আমার ক্লোজলি এবং পার্সোনালি কোনোই কথাবার্তা হয়নি, আদতে এই কেমিস্ট্রিটা আসলে কিভাবে বিল্ড আপ হবে। একই সাথে শো করতে আসলে কিন্তু একটা কেমিস্ট্রি দরকার হয় না, True. সেই কেমিস্ট্রিটা আদৌ বিল্ড আপ হবে কিনা, আপনার সাথে আমি কথাবার্তা বলতে পারবো কিনা, নাকি একটা ম্যাসাকার হয়ে যাবে, এটা নিয়ে আমি ভয়ে ছিলাম। বাট যেই মুহূর্তে আমি হট সিটে বসেছি, আপনি এসেছেন, আপনি যেভাবে আমাকে অ্যাকসেপ্ট করেছেন, যে ভাইবটা, যে অরাটা তৈরি হয়েছে, আমি আসলেই মুগ্ধ, এবং আমার এক্সট্রা কোনো এফোর্ট দিতে হয়নি। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আপনি মানুষের মধ্যে এক ধরনের কনফিডেন্স বুস্ট আপ করতে পারেন। এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে, মানে এটা আমার নিজস্ব অভিজ্ঞতা, আমি বলছি যে আপনি যে কোনো মানুষকে, আপনার পাশের কোনো মানুষকে আপনি চাইলে 1 মিনিটেই বা 1 সেকেন্ডে আপনি চাইলে ওই মানুষটার সমস্ত কনফিডেন্স মেরে দিতে পারেন, আবার চাইলে কনফিডেন্স বুস্ট আপ করার মতো পাওয়ারও আপনার কাছে আছে। সো যখন আপনি একজন মানুষকে রেসপেক্ট দিয়ে কথা বলেন, ভালোবেসে কথা বলেন, তখন সেই মানুষটা খুব আপন হয়ে যায়। তো আমার মনে হয় আপনার সাথে আমার সেই ব্যাপারটাই ঘটেছে, যে আপনি যে পরিমাণ রেসপেক্ট আমাকে দিয়েছেন একদম শোয়ের একদম শুরুতে, সেই ভালোবাসায় আমি এখনো ভাসছি, এবং আশা রাখি যে আপনার সাথে কখনো যদি স্টেজে আমি শেয়ার নাও করতে পারি, হট সিট নাও শেয়ার করতে পারি, এই রেসপেক্টটুকু আমি আমার ভেতরে রাখবো, এবং আপনাকে আমি আজীবন ওই সম্মানটুকুই দিয়ে যাব, দ্যাট ইউ আর মাই বিলাভেড গুরু। এবং এই মুহূর্তে আপনি যেই নজরে আমার দিকে তাকিয়ে আছেন, আমি জানি এই নজরে আসলে কোনো নোংরামি নেই, এটা তো অসম্ভব রকমের ভালোবাসা আছে, এবং আর বেশি তাকায় না, আমি পরে কেঁদে দিব। পরে আজকের ভালোবাসা মানুষের গেস্ট আমিই হয়ে যাব আসলে, সো প্লিজ ডোন্ট লুক এট মি দ্যাট ওয়ে। ওকে, কিছু টেক্সট নেই? হ্যাঁ, শিওর। আচ্ছা, আরতাফ মৃধা লিখেছেন, গুরুকে দুর্গাপূজার শুভেচ্ছা। ওকে, দুর্গাপূজা মহালয়ার ব্যাপারটা আমরা তো আগের দিনই বলেছিলাম যে বীরেন ভদ্রের যে কণ্ঠস্বর, যখন আমরা স্পেশালি আকাশবাণী, তোকে আটকায় আছি আমি, আকাশবাণী বা দূরদর্শনের থ্রু দিয়ে যখন আমরা শুনতে পারতাম, যখন বলতো যে যা দেবী স্বর্গভূতের সুশক্তি রূপে সংস্থিতা, নমস্তাস্যে নমো নমা, তখন থেকেই ফিল তৈরি হয়ে যেত যে সামনে পূজা আসছেন, এবার মানে ঘোড়ায় চড়ে আসছেন মা দুর্গা, এবং ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমী এবং দশমী বিজয়ের মাধ্যমেই সেটির আমরা পরিপূর্ণতা পেতাম। সো সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং এক্স্যাক্টলি ইট ইজ যে আমি নিজেও প্ল্যান করেছি যে বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখার চেষ্টা করব, যাতে করে সবাইকে মিলে আমরা একসাথে এই এই পুজোর যে সময়টাকে আমরা উদযাপন করতে পারি। গাছ লাগাই দিই, সত্যি আমার চোখে আর মনে। নাজিফা ইরা লিখেছেন, আপু আর আগে আপনাদের যে গেস্ট আসছিল ওর সাথে আমার দয়া করে একটু গুরুকে বলেন আপু, মানে কি তাকে বুঝলাম না আমি, আপনি কার কথা বললেন। মাসুদ রানা লিখেছেন, আসসালামু আলাইকুম গুরু, কেমন আছেন? আপনার সাথে আছে লালমনিরহাট থেকে, দীর্ঘ 5 বছর পর আজকে আপু আমার ফার্স্ট টাইম কমেন্ট পড়লেন, আছি পুরো আয়োজনের সাথে, কুড়িগ্রাম থেকে আছি। গুরু শুধু কি আপুরই প্রশংসা করবেন, আমাদের কথা কি বলবেন না? মিসেস সুরাইয়া আছেন, বলছেন আজকের গেস্ট কখন আসবে? আজকের গেস্ট চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা, আমরা কিছু ফোন কলের মতো ওপেন করে দিই। অ্যাবসলিউটলি, আমরা কিছু ফোন কল নিব, এবং আমাদের নাম্বার একটাই 01841904904। বলার অপেক্ষাটুকু করেনি মানুষ, সেই তো মধ্যেই কল দেওয়া শুরু করেছে। সো আই থিংক উই আর গোনা রিসিভ সাম কলস। হ্যালো গুরু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি নাম? গুরু, আমি সাক্ষাৎ বলছি গুরু, আমি আপনার একজন ভক্ত গুরু। গুরু, আপনার কাছে একটা দাবি গুরু। হ্যাঁ বাবজান। দাবি করেছি গুরু। হ্যাঁ বাবজান। শুনতে পাচ্ছেন? হ্যাঁ জানমান, শুনতে পাচ্ছি একদম পারফেক্ট। জি গুরু, আমার বয়স 18 বছর গুরু। আমি আপনার সাথে একটু কথা বলবো, আপনার নাম্বারে
যে 2টা নাম্বার গুরু, আমার সেখান থেকে একটা নাম্বার দেন, বেশি আমার শুধু একটা নাম্বার দেন গুরু। মানে, এখনই বল জান, জি এখনই শুনি, জি গুরু একটা নাম্বার দেন এখনই শুনি কি বলতে চাও, শুনি এখন যদি বলা যায় আর কি, শুনি। ভালোবাসি গুরু, আমি আপনাকে এত ভালোবাসি, মানে পারি না যে আমি আপনাকে বাবা বলে ডাকি, ঠিক আছে গুরু? আমি যদি আপনার বয়সে জন্ম নিতাম তাহলে তো আমি আপনার সন্তানই থাকতাম, তাই না গুরু? আপনি তো আমাকে ডাকতেন, তাই না? গুরু, শুনতে পান? এসব যখন বলে তখন আমার মনে হয় যে আমি যে যা পাপ করছি, এত ঘৃণা হয় আমার নিজেকে নিয়ে। শান্ত, গুরু, আচ্ছা আমার- তোরে কিভাবে বললে তুই আমার এই কথাটা বিশ্বাস করবি, যেটা প্রোগ্রামের স্বার্থে বলতেছি না? এই যে এই ধরনের কথাবার্তা যখন শুনি, তুই তোর পা ধরে বিশ্বাস বলবো? তুই তো আমার 3 ভাগের 1 ভাগ বয়সের। না গুরু, এবং আমার আসলেই খুব লজ্জা করে, আমার ফ্ল্যাশব্যাকের মধ্যে কি কি পাপ করছে আমার জীবনে সব মনে পড়ে। কথাটা কি যে এই ছেলেটা বলতেছে যে এমন যদি হতো যে আপনার ওরসে জন্ম নিয়েছে, আমি এই শব্দ শুনিনি কোনোদিন, এই বাক্য কোনোদিন শুনিনি। গুরু, গুরু, শুনতে পান? তার মানে কি আমি হ্যালুসিনেশন তৈরি করি যে মানুষগুলো এরকম ভাবে চিন্তা করে আমাকে নিয়ে? হ্যাঁ বাবজান, শুনতে পাচ্ছি, তুই শুনতে পাচ্ছিস আমার কথা? গুরু, জি গুরু, আমি শুনতে পাই গুরু। গুরু, নাম্বারটা দেন গুরু, আপনার 2টা নাম্বার গুরু। আমি অনেক চেষ্টা করছি, আমি বাইর করে পারি না গুরু। আপনার সাথে আমার অনেক কথা আছে গুরু। আমি আসলে বাবা তো বলতে পারি, তাই না? যদি ওর সাথে জন্ম নিতাম, আমি লাইভে শুনি আপনি আমাকে এরকম সন্তান কথা। বলে ডাকতেন গুরু, তাই না গুরু? বিলিভ মি, এটা তো প্রি প্ল্যান কোনো গেম না, রাইট? No, তোর সামনে absolutely ফোন not, ওপেন হলো, absolutely not. ফার্স্ট ফোনটা আসলো, এই ছেলেটা এই কথাগুলো বলতেছিল, Absolutely. তখন তো আমার মনে পড়বে না যে আমি কি কি ভুল করেছি আর কি কি পাপ করেছি, যে এই ছেলেটি এইভাবে চিন্তা করে আমাকে নিয়ে? কি নাম তোমার? শাখাওয়াত, শাখাওয়াত আমার। ওকে যান, আজ নাম্বারই বলে দেবো নাকি? শাখাতের নাম্বার কই গেল? আই এম সরি, শাখাতের নাম্বার ডিসকানেক্ট আমি করিনি, সবাই ভিডিওতে আছে, অবশ্যই দেখতে পাচ্ছে। এইসবের কি ব্যাখ্যা দিই কত? This is all your না না, achievement. তো অ্যাচিভমেন্ট, এটা তো কেমন একটা খেরু কথা বললি তুই। তো রেডিও ইন্ডাস্ট্রির আর্জিং বলতে যা বুঝায়, যেটা সবার সময় অনেক সময় ফ্যাসিনেশন ছিল, এখন এই অনলাইন প্ল্যাটফর্মের কারণে এই জিনিসটা একটু কিছুটা হলেও এরকম এটার প্রতি আগ্রহ কমছে। অনেক কথা শোনা যায়, ওরসে জন্ম না, সেটাও জানেও না যে আমি কোথায় কোথায় প্যাচ খাইছি। বলে দেবো নি, না, যাতে করে ওর আমার অপরাধ বোধ না কাজ করে। মেনে যদি আমার ওরসে জন্ম নেওয়ার চিন্তাটা করে তাহলে ঠিক আছে, বলে দিই আমি কোথায় কোথায় প্যাচ খাইছিলাম, কোথায় কোথায় ঝামেলা করেছিলাম, কোথায় কোথায় নোংরামি করেছি। তুই তো দিন শেষে প্রডিউসার, তুই তো যাচ্ছিস যে হোক প্রোগ্রামটা, তবেই না হিট হবে। না আমি চাচ্ছি না, আমি আচ্ছা। চাচ্ছি আপনার যে ইমেজ আছে সেটা থাকুক। আচ্ছা, আমি লুকায় ফেললাম নিজেকে। হ্যালো হ্যালো, ছেলেটা কই গেল? ওয়ালাইকুম আসসালাম, স্পিকার কই রে? স্পিকার দেওয়ার সময়টুকু হচ্ছে না। আচ্ছা, জি হ্যাঁ, কে আছেন ফোনে? জি আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আজাদ বলছি জামলা থেকে গুরু। সর্বপ্রথম ফোন করে দিলাম, জায়গায় পাই না। ডেমরা থেকে, রাইট? জামলা থেকে। জি প্লিজ বলুন তো আজাদ ভাই। যে গুরু, আমার দীর্ঘদিন যাবত আপনার অনুষ্ঠান শুনি, একটা 17 বছর যাবত অনুষ্ঠানের সাথে জড়িত। Okay. আমি 1-1.5 বছর যাবত শুনতেছি যে কখনো ফোনে পাই না, দিদি পাই তো অল্প টাইম ফোনে। জি প্লিজ বলেন, তাড়াতাড়ি বলেন। খুব ভালো লাগে গুরু, আপনার অনুষ্ঠান আমি সবসময় শুনি। হ্যাঁ, তো আপনার গুরু, আমি একটা যে জানতে চাই, অঙ্গন কোথায়? অঙ্গন দীর্ঘদিন যাবত অঙ্গনে পাচ্ছি রে। অঙ্গন, অঙ্গনকে অনেক ভালোবাসেন আপনি? জি, ওর বাচন ভঙ্গি ভালো, এখন যে আছে উনিও ভালো, কিন্তু ওনার বাচন ভঙ্গি বলার স্টাইল অনেক ভালো লাগে আর কি। অনেকদিন দেখি না, জানি না আর কি, শুনি না না, যিনি আছেন তিনি তো ইন্ডাস্ট্রির মধ্যে সেরা। অঙ্গন এত মিষ্টি করে বিভিন্নভাবে কমিউনিকেট করতো যে কিছু মানুষ ওকে মানে অনেক প্রয়োজনের চাইতে বেশি যত্ন করে ভালোবাসতো, যেমন আপনি ভালোবেসেছেন। অঙ্গনকে নিয়ে কোনো একটা প্ল্যাটফর্মে খুব শীঘ্রই আপনাদের সাথে কথা হবে এবং দেখা হবে। ভালো থাকবেন আপনি। আর কিছু বলবেন?
না না গুরু, এটা জানতে চাচ্ছি না। ওকে, অঙ্গনকে নিয়ে আপনাকে আমি কথা দিলাম খুব শীঘ্রই কোনো একটা প্ল্যাটফর্মে যোগাযোগ হবে, রাইট? জি, ওকে, জি, জি। কে আছেন? হ্যালো হ্যালো, অনেক ফোন, নাম্বারও তো বলিসনি না, না তাতে এই অবস্থা নাকি? 01841904904 অনেক অনেক হোল্ডস এই মুহূর্তে হয়ে আছে। হ্যালো, অনেক ভালোবাসি গুরুকে বলে বোঝাতে পারবো Hello? না। সোহেল বরকত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? মাহবুবুল আলম। মাহবুব, নেগেটিভ মার্কেটিং এখনকার যুগে খুব বেশি চলতেছে। কেমন রাজরিবা, যাকে নিয়ে আমি আমার নিজস্ব চ্যানেল থেকে প্রোগ্রাম করেছি, ও শুধু একটা আঙ্গুল দেখাইছিল, বিখ্যাত হয়ে গেছে। সো আরেকটা মেয়ে কি এভরিল না কিছু একটা, ওর বিড়ালকে কেন ঠিক মতো ওর বিড়ালকে কেন পালন করেনি, সে নিয়ে যুদ্ধ চলতেছে, ও বিখ্যাত হয়ে গেছে। আর যাই তো প্রতি মুহূর্তে উল্টাপাল্টা কথা বলে, সেজন্য বিখ্যাত হয়। আপনি একটা গালি দিয়ে দেন তো আমাকে, যাতে বিখ্যাত হওয়া যায় এই প্রোগ্রামটা। গুরুতর মায়ের বাপ, এরকম টাইপের কোন একটা গালি, 12 নোংরা কিছু। শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে হ্যাঁ, পাচ্ছি। একটা গালি টাইপ কিছু দিয়ে দেন, প্রোগ্রামটা বিখ্যাত করা খুব জরুরি। কি গালি দেবো? দেন, যে গুরুতর মায়ের বাপ বা কিছু একটা, আরো নোংরা কিছু। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে কেউ গালির কথা জিজ্ঞেস করছে। এই গালি দেওয়া যায় না। কিন্তু এটাই তো চলতেছে এখন বর্তমান পৃথিবীতে, বর্তমান বাংলাদেশে। একটা মেয়ে ক্রিকেট লিগের ব্যানারে মাঝখানে আঙ্গুল তুলেছে দেখে বিখ্যাত হয়ে গেছে, এবং যাদেরকে নিয়ে ট্রল হচ্ছে, বিখ্যাত হচ্ছে, জায়েদ খান থেকে সবাই, এও আসছে আমার পার্সোনাল চ্যানেলে, সবাই বিখ্যাত হচ্ছে ওদের নেগেটিভিটির জন্য। So, একটা কিছু বলে দেন তো, গুরুর আজকে এই হয়েছে, এরকম টাইপের কিছু একটা আমার স্বার্থে বলেন। সবার নিয়ে বলা গেল, তো গুরুর নিয়ে বলা যায় না। প্লিজ বলেন, আমার স্বার্থে, আমার বিখ্যাত হন, নেশা আমাকে পেয়ে বসেছে, খারাপ কিছু বলেন। গুরুতর মায়ের বাপ, তোর লাথি দিয়ে পাশার মধ্যে এমন লাথি মারবো, মানে এই বঙ্গোপসাগর গিয়ে পড়বি, এরকম টাইপের কিছু। কি নাম আপনার? গুরু, আপনাকে অনেক শ্রদ্ধা করি। কি নাম আপনার? মাহবুবুল আলম, কোথায় বাসা? গাজীপুর, আলীগঞ্জ। বয়স কত? 18। জান, কলিজার সাথে বেশি করে ভালোবাসি আর শ্রদ্ধা করি তোদের, যাদেরকে চাওয়ার পরেও গালি পাওয়া যায় না। বাংলাদেশ এমন একটা দেশ, সোশ্যাল প্ল্যাটফর্ম এমন একটা জায়গা, যেখানে প্রতি মুহূর্তে মানুষের গালির যে স্রোত বয়ে যায়, এখানে চাওয়ার পর গালি পাওয়া যায় না। এ ভালোবাসার কোন রকমের সত্যিকার অর্থে কোনো মূল্য হয় না। তোর জন্য জান, চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন এ দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগা উচ্ছ্বসিত হই, চলো চলো কারো কষ্টে হাজারি করি, চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ বল, কি বলতে চাস বাবজান? গুরু, আমি মাদ্রাসায় পড়ি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো একটা আলেম হতে পারি। অফকোর্স দেওয়া করি বাবজান, যেটা আমি পারিনি। আমার বারবার মনে হয়, কি নাম তোর? নিকনেমটা আরেকবার বলবি? মাহবুবুল আলম। মাহবুব, আমার বারবার মনে হয় এটা, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কথা বলার শক্তি দিয়ে থাকেন, কিভাবে কথা বললে মানুষের কলিজার মধ্যে ঢুকতে হয় সে ক্ষমতা যদি দিয়ে থাকেন, তা আমি কেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কারণে যে কথাগুলো বললে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নে মানুষের ভালোবাসা মহব্বত তৈরি হতে পারে, সেই কাজগুলো করতেছি না? এটা আমার বারবার ভিতরে পোড়ায় বাবজান। মাহবুব, আমি যদি দেখি আমার হয়ে তুই করতেছিস এই কাজ, সত্যি আমাকে দারুণ ভাবে শান্তি দিবে বাবজান। আমি বুঝাতে পারছি তোকে? হ্যাঁ। আমার কাছের বন্ধু বান্ধব যারা অসম্ভব রকমের ধার্মিক, প্রতি মুহূর্তে আমাকে বলে যে তুই তো সুন্দর করে কথা বলিস, কেন আল্লাহর পক্ষে কথা বলিস না, কেন এমন কথা বলিস না যাতে করে মানুষ আরো অনেক বেশি করে আস্তিক হয়, আরো অনেক বেশি করে ধর্মের প্রতি ঝাঁপায়া পড়ে। আর কতদিন বাঁচবি? তোর তো 50 পার হয়ে গেছে, তুই আর কতদিন এসব করে যাবি? এই ভালোবাসা, এই লাভ, এই প্রেম, এই মহব্বত, এই টান, আল্লাহ তুমি কবে পাগল হবি?
তখন আমার সত্যি নিজের কাছে কষ্ট হয় যে আল্লাহ যদি সত্যি আমাকে কথা বলার ক্ষমতা দিয়ে থাকে, মানুষের মধ্যে ঢুকবার ক্ষমতা দিয়ে থাকে, তাহলে আমি কেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নে এমন ভাবে নিরঙ্কুশ হতে পারলাম না হিতেশাম, যাতে করে আমি এমন কিছু কথা বলতেছি আর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে আরো বেশি করে পাগল হচ্ছে। আমি পারি আর না পারি, আমি অসম্ভব ধান্দাবাজ, চিটার আর বাটপার প্রকৃতি, সে কারণে আমি পারিনি। বাবু, তোমরা যদি পারো, সত্যিকার অর্থে এটা আমার জন্য অসম্ভব রকমের গর্বের এবং ভালো লাগার এবং ভালোবাসার। আমি কি বোঝাতে পারছি আমার স্ট্যান্ডটা? জি গুরু, গুরু আপনি এই কাজটা রেডিওর চেয়ারে বসে করতে পারবেন যদি 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দেন সবাইকে, রমজানের সময় রোজা রাখার দাওয়াত দেন। এটা আপনার এই চেয়ারে বসে করার অনেক ফায়দা পাওয়া যাবে। ইয়া বাবজান, আমি পারি আর না পারি, তুই এগিয়ে যা, তাহলে আমার জন্য সত্যিকার অর্থে এটা অনেক বড় রকমের প্রাপ্তি হবে। বাবু, অনেক ভালোবাসা, অনেক মহব্বত তোর জন্য। জি গুরু, ওকে আপনার জন্য অনেক ভালোবাসা, মহব্বত। ওকে, নেক্সট ফোন কলে যাচ্ছি। হ্যালো, তাজউদ্দিন আহমেদ বাদল আছেন, জয়েন করে বলেছেন খুব ভালো লাগছে শুনতে। এদিকে আছেন জয়েন করে আমাদের সাথে নওয়াজ শরীফ, বলেছেন সাউন্ড প্রবলেম, এখন আশা করি ঠিক হয়ে গেছে। সাউন্ড প্রবলেম, একটু অপেক্ষা করেন। গুরু আসলে একটু দামি ফোন Hello? তো এটা গুরু ব্যালেন্স করতে পারে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে? গাল দিস না, কে? নাইনটি ফোন নিবে। কি 90? 94 নিকিতা। কথা কও। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি সিলেট থেকে বলছি। কাকে ফোন দিয়েছেন? ফোন দিছি তো আপনার অনুষ্ঠান, আমার গুরুর কাছে আমার সালাম। কোন অনুষ্ঠান এটা? 90 গুরু। না এটা তো 90.4 না। আপনি কার কাছে ফোন দিয়েছেন? আমি গুরুর কাছে ফোন দিছি, আপনারা ওদিকে ফোন না, গুরুকে আমি তো, আমার নাম রহমান, আমার কাজিন সিস্টার, ও ফোন ধরলো। হ্যালো। আপনি কি কোনো কারণে তার সাথে কথা বলতে যাচ্ছেন, কোনোভাবে প্রেমে পড়তে যাচ্ছেন, তাকে ভালোবাসতে যাচ্ছেন, শান্ত নামের মেয়েটিকে? না, আমি একজন শিল্পী ও গীতিকারও। আমি গুরুর লগে একটু দেখা করার জন্য বহুত চেষ্টা করা, মানে আমি এমনি তো আর লিখে গুরুকে আজকের তারিখে, গুরুর মায়ের বাপ, গুরুর গুরু, কিসের গুরু? 94 যে গুরু। 94 এর আর 94ই বাকি? আজকে পৃথিবীতে গুরুর কোনো জায়গা আছে? আপনি গুরু, সবাই গুরু, কিসের গুরু? আপনার অনুষ্ঠান শুনলাম আমি। কে আমি? আপনার কথা শুনলাম। জি, আমি গুরু? আপনারা যে কথা হইতেছে, আপনার অনুষ্ঠান শুনলাম তো, এখন শুনলাম এই মুহূর্তে। এখন আমি ওই আপনার নম্বর ফোন দিতে। আপনি কোন নম্বরে ফোন দিয়েছেন আমি জানি না। আমি গুরু, আই এম দ্য বেস্ট, আমি সেরা, আমি লক্ষ্মী, আমি সবার উপরে, আমি গুরু। জি, এখন আমি আপনারে কইতাম চাইলাম গুরু, আপনার লগে দেখা করতাম। আমি ঢাকার বিটিভি অডিশন দিয়ে এসে পেলাম, বুঝছেন? আচ্ছা, আমাদের কি শুনি আমরা। কি শোনাবে? যদি একটা সুযোগ দিন আপনারে দেখার জন্য, আমি আইতাম। না, আমি তো গুরু না, বাট কি শোনাতে চান সেটা শুনি একটু। কি শোনাবেন? শুনাইতাম চাই বলতে, আপনি টেস্ট করলে ভাইবা আমার আছে, বলেন। ইউটিউব চ্যানেল আছে, বুঝলেন? কি নাম? আমার ইউটিউব চ্যানেলের নাম হলো বাউল রুহুল আমিন। বাউল রুহুল আমিন। জি, প্রধানমন্ত্রী 2টা গান উপহার দিচ্ছি করতেছে। আপনি 2-1টা গান শোনান তো আপনার। গান শুনতামই, প্রধানমন্ত্রী উপহার দিচ্ছি, আপনারে শোনাই। আমার একটু সুযোগ দিব আপনার লগে দেখা করার জন্য। সেটা পরে শুনি গান। স্বপ্নের পথ গান শুনাই না, আমিও বলি। হ্যালো, জি শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। করলেন স্বপ্নের পদ্মা সেতু, ব্যর্থ হইল দেশের শত্রু, দক্ষিণবঙ্গের মানুষেরা সুখে দিন কাটায়, স্বপ্ন বাস্তব করলেন নেত্রী শেখ হাসিনা। যখন বললেন সেতুর কথা, শত্রুরার ঘুরে মাথা, বিশ্ব ব্যাংকে গিয়া তারা ষড়যন্ত্র চালায়, বিশ্ব ব্যাংকে ঋণ দিল না, ভাবতে সেতু আর হবে না, সরকার এখন করতে সেতু দেশেরই টাকায়, স্বপ্ন বাস্তব করলেন নেত্রী শেখ হাসিনায়। পিতা ছিলেন মহান নেতা, তিনি হলেন জাতির পিতা, নৃশংসতায় করলো হত্যা দেশের শত্রুরায়, ভাবছে দলে নাম থাকবে না, বাইরে ছিলেন শেখ হাসিনা, অবশেষে হাল ধরিলেন দেশেরই মায়ায়, স্বপ্ন বাস্তব করলেন নেত্রী শেখ হাসিনায়। জননেত্রী আসার পরে
বারে বারে যুক্তি করে নেত্রীর উপর কয়েকবারই আক্রমণ চালায়। শত্রুদের সকল হামলা ব্যর্থ করলেন আল্লাহ তাআলা। জনগণের দুয়ার বলে পানে বেঁচে যায়, স্বপ্নবাসও করলেন নেত্রী শেখ হাসিনায়। শত ব্যথা মুছে ফেলে সৎসাহসে নেত্রী চলে, বিশ্বব্যাপী নানান কাজে প্রশংসাই পায়। কি বলবো তার গুণের কথা, স্বপ্ন নয় বাস্তবতা। কি বলবো তার গুণের কথা, স্বপ্ন নয় বাস্তবতা। রুহুল বলে এসব নেতার হয় না তুলনা বাউল। রুহুল বলে এসব নেতার হয় না তুলনা, স্বপ্ন বাস্তব করলেন নেত্রী শেখ হাসিনা। শুনছেন গুরু? হ্যালো। আপনার লেখা কিন্তু অনেক সুন্দর, আপনি খুব Right. গুছিয়ে সুন্দর করে লিখতে পারেন এবং সেই জিনিসটাকে ডেলিভার করতে জানেন। আমি চাই যে এই জিনিসগুলো আপনি কন্টিনিউ করেন এবং অনেক 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 সুন্দর করে যে কোনো জিনিস আপনি যদি বলতে চান সেই জিনিসটা পরিষ্কারভাবে আপনি উপস্থাপন করার ক্ষমতা রাখেন। কি নাম আপনার, আরেকবার বলেন তো নিক নেমটা? আমার নাম রুহুল আমিন। আমার ইউটিউব চ্যানেল আমি কই আপনার বাউল রুহুল আমিন লেখলেন, আমি ওই আমার ছেলে নাইবো বাউল রুহুল আমিন লিখলে আপনার বাউল রুহুল আমিন লেখলে ছেলে নাইবো। আপনি আমার একটা সুযোগ দিবে আপনারে দেখার জন্য। আপনার বই আনছি, আপনার অফিস বই মেলা থেকে আপনার বই আনছি আমি, ওই কুরিয়ার সার্ভিসে আনাইছি বই আইনে আমি পড়ছি, বুঝলেন নি? এখন কত লিখে আছে, আমি আপনার কাছে একটা সুযোগ চাইলাম যে আপনার লোকে দেখা করার। আমি ফেব্রুয়ারির 20 তারিখ, গেছে বছর ফেব্রুয়ারির 20 তারিখ, চলন্ত বছরের ফেব্রুয়ারি 20 তারিখ আমি অডিশন দিয়ে আইছি রামপুরা বিটিভি। আবার অমরে বই মেলাতে আমি পুরস্কার পাই আইছি, বাংলা একাডেমি থেকে পুরস্কার পাই আইছি কবিতা আবৃত্তি হইরা, বুঝলেন নি? ইয়া বাবজান বাউল রুহুল আমিন যে পেজের কথা আপনি বললেন, বাউল রুহুল আমিন ইউটিউব আচ্ছা আমি বানানটা একটু বলি, দেখেন ঠিক আছে কিনা। BAUL বাউল, রাইট? স্পেস রুহুল RUHUL রুহুল স্পেস আমিন AMIN, এই তো? জি হয়। আরেকবার বলছি, জিওয় বলবেন আপনি শেষে গিয়ে, ঠিক হচ্ছে কিনা? আরেকবার BAUL বাউল রুহুল RUHUL রুহুল স্পেস দিয়ে আমিন AMIN আমিন। আমিন, ঠিক আছে? হ্যাঁ আমি অনুরোধ করতেছি সবাই যেন সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকে বাউল রুহুল আমিনের সাথে। বাউল রুহুল আমিন, অন্য কোনো গান কি শোনানো যায়? সাধারণ কোনো গান? অন্য কিছু গান হুম। চ্যালেঞ্জ চারা গাইতাম নি। কি নাম বাপ? কোন গান? ওই চ্যালেঞ্জ চারা গাইতাম নি গান। হ্যাঁ বাবজান, গান আমার 50টা লেখা আছে। আমাকে কি ট্রান্সলেট করে দেবো কি কি বলতেছে? হ্যাঁ বাবজান, শুনি ওই গানটা কোনটা যেটা এখন বললে তুমি। গান পাইছেন নি? চ্যালেঞ্জ পাইছেন নি? হ্যাঁ সবকিছু পাইছি বাবজান, এখন গান শুরু করি। যে গানটা সবাই বেশি পছন্দ করে সেই গানটা কোনটা? এটা কইছি চ্যালেঞ্জের গান। গান আমার কাছ থেকে শুনতানি না, চ্যালেঞ্জ তোমার কাছ থেকে শুনতে চাই বাবজান, কোন গানটা মানুষ পছন্দ করে সবচেয়ে বেশি সেইটা? গান তো কয়েক প্রকার আছে, কয়েক রকম, আমি তো জানি তুই বাবজান এক প্রকার গানে থাকিস না, বাউল বাট গান আছে, আধুনিক গান আছে। কোন গানটা সবচেয়ে বেশি পছন্দ করে মানুষ তোমার কণ্ঠে? বর্তমান যুগের গান হইলে গিয়া মনে হরুকা রেডিমেড গান মাঝে পছন্দ করে। দি বাবজান ওইখানে ওইটাই শুনি। মনে হরুকা একটা গান আছে, মনে হরুকা আজকে যে ইয়ং জেনারেশনের যে মেয়েরা গায় ওই ধরনের গান বেশি পছন্দ করে। ওকে বাবজান, ওই গানটাই শুনি তাহলে, যাই। তোরে পাইয়া সব সারিয়া হারাইলাম খুলরে বন্ধু, তুই রে নষ্টের মূল আমায় দিলে প্রেমের শুলরে বন্ধু, তুই রে নষ্টের মূল। প্রথম দেখায় বলেছিলে ফুটবো প্রেমের ফুল, ফুল জড়িয়া কাটা হইয়া মন হইল খুলবে বন্ধু, তুই যে নষ্টের মূল আমায় দিলে প্রেমের শুনবে বন্ধু, তুই যে নষ্টের মূল। সত্য প্রেমের সুখের গীতি ফুটে প্রেমের ফুল, মিথ্যাতে যা বাবজান আমি শুনতেছি আর ছবির দিকে তাকাচ্ছি স্পেশালি রুহুল আমিন, ওই যে লাল পাঞ্জাবি পরা
মুখ দিকে ঠিক ডান দিকে মুখটা দেয়া, পেছনের দিকে চুলটা অনেক বড়, সামনের দিকে চুল একটু কম, এবং আমার জান ভরে যাচ্ছে যে গ্রামের সোদা মাটির যে গন্ধ মানুষের মধ্যে থাকে, এরকম খাঁটি একজন মানুষকে যেন কাছ থেকে দেখলাম। বাবজান, তোর ইসের যে নাম সেটা হচ্ছে রুহুল আমিন না, বাউল রুহুল আমিন নামে আছে। আমার একটা সুযোগ দিবা আপনার লগে দেখা হ্যাঁ বাবজান, আমি সুযোগ তো দিবই। এটা বাউল রুহুল আমিন নামে আছে, এবং পদ্মা সেতু যে গানটা সেটাও বাউল রুহুল আমিন নামে আছে। বাবজান, আমি পদ্মা সেতুর গানের সময় তো যে হাতটা তোলা আছে, লাল পাঞ্জাবি পরা, মুখটা হা করা, আমি সিলেট বসবাস করি। আমার অনেক অনেক শান্তি লাগতেছে ওইটা দেখে। বুঝছেন, আমার সিলেট ব্রিজ আছে আরো বাবজান, সিলেটে যে প্রবলেমটা হয়েছিল বন্যার সময়, সেই গানটা একটা লাইন বল। কেটে গেছে কল। আচ্ছা, গানটা কথাটা কেটে গেছে, আমরা দুই একটা টেক্সট নিয়ে নেই ফাঁকে। আচ্ছা, অনেকগুলো টেক্সট আমরা দেখতে পাচ্ছি। গুরু, আমার ক্রাশের নামটা একবার বলো। রাইসা আফরিন, প্লিজ গুরু আমার ক্রাশের নামটা একবার বলো। ওনার ক্রাশের নামটা হচ্ছে গিয়ে রাইসা আফরিন, একটু বলে দেন। ওকে, রাইসা আফরিন আমি বলে কি করবো জানি না। হ্যাঁ ঠিক আছে, নাম বলতে বলো যে রাইসা আফরিন হ্যাঁ। কতজনের ক্রাশ। নাজিফা রহমান লিখেছেন, প্লিজ তাড়াতাড়ি গেস্টকে আনেন। গেস্ট আসলে মানে কি বলবো, মানে গেস্ট আসলে আজকের গেস্ট অনেক দূর থেকে আসছে। সে আসলে সিলেট থেকেই আসছে, সিলেটের হবিগঞ্জ থেকে। সে আসলে খুব করে আজকে গুরুর সাথে কথা বলতে চেয়েছিল, গুরুর সাথে দেখা করতে চেয়েছিল, এবং আজকের এই প্রোগ্রামটা আমাদের চাইতেও তার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। কিন্তু রাস্তার জ্যামের কারণে, যেহেতু সে ঢাকার বাইরে থেকে আসছে, তার টাইমিং এ একটু ঝামেলার কারণে সে স্টিল নাও রাস্তায় আছে। উই রিয়েলি ডোন্ট নো যে কখন আমরা আসলে তাকে পাবো, আদৌ কখন পাবো, ওই সময়ে শো আমরা করতে পারবো কিনা সেটাও একটা ব্যাপার। যাই হোক, একটু দেখি প্লিজ আমার টেক্সটটা পড়বেন। রাজ্জাক আব্দুল লিখছেন, গুরু নাম্বারটা একটু আস্তে আস্তে করে বললে লিখতে পারতাম। আচ্ছা ঠিক আছে, 01841, এরপরে হচ্ছে আমাদের এই যে যেটা দেখতে পাচ্ছেন 904904। হ্যালো, ওকে, এটা হচ্ছে আমাদের নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি। কে বলছেন? এমনি কথা বলার জন্য, মানে খুব আমার ইচ্ছে ছিল আপনার সাথে একদিন কথা বলবো, মানে একটু বলতে পারে, মানে নিজেকে ধন্য মনে করলাম। জি, কে বলছেন, কোথেকে বলছেন যদি বলা যায়? ওড়িশা মিরপুর 11.5 থেকে। জি প্লিজ বলুন ওয়াইশা। জি জি প্লিজ বলুন, কি বলতে চান? মানে আপনার কথাগুলো ভালো লাগে, শোগুলো করেন সেগুলো শুনি, মানে খুবই ভালো লাগে, মানে বেশি ভালো লাগে আপনার কথাগুলা, মানে কথার স্টাইল, মানে মানুষকে বোঝানো, একটা মানুষকে মানে রিলেশনটা ব্রেকআপ হয়ে গেলে সেটাকে মানে মিল করানো, বা কোনো রিলেশনটা যেটা না মিলে সেটাকে মানে রিলেশনটা যাতে মানে যা পছন্দ না করে জিনিসটা যাতে রিলেশনটা মানে দুজনে ব্রেকআপ হয়ে যায় না, মানে সেই রিলেশনটা একজন থাকে একজন থাকে না, মানে এই ধরনের জিনিসগুলো যেভাবে বোঝানো হয় খুবই ভালো লাগে আমার কাছে এই জিনিসগুলো। মানে আপনার কথাগুলো মানে সবগুলোই মানে খুবই ভালো লাগে শুনতে। জি, আপনি এমনি পার্সোনাল লাইফে কি করেন একটু যদি বলেন আপনার সম্বন্ধে। আমি হাউস ওয়াইফ। জি, অনেক শ্রদ্ধা আপনার জন্য। এইভাবে যে যত্ন করে আপনারা ভালোবাসেন আর এইভাবে যে কথা বলেন, সেটি সত্যিকার অর্থে আমাদের অনুপ্রেরণার অনেক বড় একটি কারণ। বেশি ভালো লাগে মানে কাউকে যে আপনি ঘৃণার চোখে দেখেন না, এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। গরিব ধনী মানে সবাইকে এক সমান বোঝানো, মানে আদর সহকারে কথা বলা, এই জিনিসগুলো মানে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এই জন্য মানে আমি কথাটা মানে বলছি আপনার সাথে, মানে আমি কথা বলে দেখি যে কথা ভয়েস গুলা কেমন, কথার অ্যাটিটিউডটা কেমন, মানে এটা খুব মানে আমার শুনতে ইচ্ছে করছিল, এই জন্য আমার একটু ফোন দিয়ে মানে আমি সত্যিকার অর্থে অনেক বেশি কৃতজ্ঞ যে আপনি এইভাবে কথাগুলো বলছেন, এবং অনেক অনেক ভালোবাসা এবং অনেক শ্রদ্ধা, অনেক দোয়া আপনার জন্য, যে জীবনটা আপনার জন্য অনেক ভালোভাবে কাটুক এবং অনেক ভালো থাকেন আপনি। অসম্ভব রকমের শ্রদ্ধা আপনার জন্য। থ্যাংক ইউ। আমরা পরবর্তী ফোনে যাই। জি, স্পিকারে দেওয়ারও তো সময় পায় না রে। আমি কি এখনো স্বাভাবিক হয়নি অনেক সুন্দর কণ্ঠের কোনো মেয়ের সাথে কথা বলার জন্য?
আমি তো প্যাচ খেয়ে যাই, প্যাচ খেয়ে যাই আমি। জীবনে যদি বয়স থাকতে একটু ভালো মতো প্রেমটা করতেন তাহলে তো আজকে এই না, কষ্টটা আমি হতো না। আসলে এখনো প্যাচ খাই। এই কিরে প্যাচ খাচ্ছে? Oh my gosh, oh my gosh. স্পিকার দিতে গেলে অন্য কিছু হয়ে যায়। হ্যাঁ, স্পিকার কিন্তু অন করা আছে। হ্যালো, একটু কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে বেটা, তুই ই দেখ বাড়ায় দেওয়া যায় কি? দেখছেনই কারবার। আপনারা এত পরিমাণে ফোন দিচ্ছেন আমাদেরকে যে আমাদের ফোন নাম্বার আসলে হ্যাং করেছে, আর এইদিকে খুবই অসহনীয়। হ্যালো, হ্যাঁ গুরু, আসসালাম। কি নাম তোমার? গুরু, আমার নাম আলামিন। আলামিন, নেগেটিভ মার্কেটিং এর যুগ, একটু গালি দে তাহলে বিখ্যাত হবে আমার শোটা। গুরু, অনেক কষ্ট করে আপনাকে পেয়েছি। আমি অলমোস্ট 4টা ফোন দিয়ে আপনাকে ট্রাই করি। আন্ডারস্ট্যান্ড, বাট একটা গালি দিলে আমি বিখ্যাত হয়ে যাই, কারণ নেগেটিভ মার্কেটিং এর যুগ চলতেছে এখন। যেই কোনো গালি দিবে, কোনো খারাপ কিছু বলবে, সাথে সাথে বিখ্যাত। একটা গালি দিয়ে দে বাপ। রুহুল আমিন না? গুরু, রুহুল আমিন না, আলামিন। আলামিন কোত্থেকে? গুরু, আমি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে একটা গালি দিয়ে দে। যেগুলো তোর মায়ের বাপ। তো চুতিয়াগিরি কবে বন্ধ করবে এরকম কিছু বলে দে। গুরু, আমি কথা হারাচ্ছি। কথা হারালে তো হবে না। আচ্ছা, বিখ্যাত হওয়ার শর্টকাট উপায় এটাই। আচ্ছা, আমি একটু বলে রাখি, যারা গুরু দেশের বাইরে আছে তারা কিন্তু আপনার সাথে কথা বলতে পারে না। সো আমরা একটু হোয়াটসঅ্যাপে কল নিব, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে কল না নিলে যারা বাংলাদেশের বাইরে থেকে শুনছে তারা কথা বলার সুযোগ কেমন করে পাবে, হুইচ ইজ ট্রু। সো আমরা হচ্ছে একটু হোয়াটসঅ্যাপের কলগুলা নিব। আমরা এই কলটা শেষ করি ঝটপট করে, আলামিন কিছু বলবি? তারপর আমরা কিছু হোয়াটসঅ্যাপের কল নিব। গুরু, আমি আপনার মুখ থেকে সেই অমিত্র বাণীটাই শুনতে চাই যে চলো আকাশ ছুঁয়ে দেখি। আচ্ছা বললাম, বাট কন্ডিশন একটাই, যেমনি কথা বলা শেষ করো তখন ওই যে তোর মায়ের বাবা এক ডায়লগ কতদিন বলবি তুই? আর এসব চুতিয়াগিরি বন্ধ কর, এই কথা তোকে বলতে হবে, তাহলে আমার প্রোগ্রাম হিট। বলবি না গুরু, না? তাহলে বলা যাবে না। তোর জন্য আলামিন, চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন এ দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে হাজারি করি, চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান জান জান, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা, কে ডাকে এভাবে ভালোবাসার ফেরিওয়ালা ওই আলামিন? কে ডাকে এভাবে ভালোবাসার ফেরিওয়ালা? চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগা সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। আর ফকিরের মতো আমি চাচ্ছি আলামিনের কাছে যে একটু গালি দে, বিখ্যাত হয়ে আমি। বল, গালি দে। আচ্ছা, আমরা অনেকগুলো কল কিনতে পাচ্ছি গুরু। হ্যাঁ, একটু আমরা হোয়াটসঅ্যাপটা দেখবো, আমরা একটু হোয়াটসঅ্যাপটা দেখি, বিকজ আমরা আসলে এই বাংলাদেশের কলগুলো অনেক নিচ্ছি, আর অন দ্য আদার হ্যান্ড আমাদের আসলে অনেকগুলো এটাকে কি বলে, আচ্ছা অনেক ডিমান্ড আর কি, অনেক ফোন, অনেক ডিমান্ড আপনার। এটা তো আমাদের আমার এটা তো খুবই সত্য কথা। স্টুডিও থেকে বাইরে হওয়ার সময় এরকম করে ব্যাক কিক করে লাথি দেয় আমাকে, পক করে মারে, কিন্তু স্টুডিওতে আসলে গুরু গুরু করে। এটা হচ্ছে টিম ওয়ার্ক। এটা কে করে? এটা কে করে? এটা আমি জানি তুমি এবং তোমার পুরো বাহিনী। না, কখনোই না। এটা একটা টিম ওয়ার্ক। আমাকে এই এটা যে হচ্ছে ক্যারেক্টারটা তৈরি করছে, আমার- এই ক্যারেক্টার যে এখন পর্যন্ত রেসপন্স করতেছে, এটাতে সে খুশি আর কি। ওকে, আচ্ছা, অনেকগুলো আমরা ফোন কল পাচ্ছি, আমরা একটু দেখি। আমরা আসলে ফোন তুমি বাইরে যাবা, যাও। এই যে আমরা কিছু ফোন কল পেয়েছি, একটু আমরা হোয়াটসঅ্যাপের কলগুলো নিব। যারা ঢাকার বাইরে, বাংলাদেশের বাইরে আছেন হ্যালো। তাদের কলগুলো। জি, আসসালামু আলাইকুম গুরু, আমি ইন্ডিয়া থেকে বলছি, সেলিম শেখ। ইন্ডিয়া থেকে? কোথায়? ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ। কি নাম তোমার? আমার নাম সেলিম শেখ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সেলিম শেখ? হ্যাঁ, সেলিম শেখ। শেখ, তোর কাছে রাজ্যের কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা তোর জন্য। আমার 14 পুরুষের রক্ত, আমার 14 পুরুষের শেকড় মিশে আছে তোদের মুর্শিদাবাদে, ওই ভগবান গোলায়, ওই মনাকর সাথে। বুঝতে পারছিস? বেলডাঙ্গাতে। ওই ভগবান গোলায়
ওখানে আমার কয়েকটা প্রজন্মর যেখান থেকে সূত্রপাত, যেখান থেকে আমি উঠে এসেছি, সে হচ্ছে ওই জায়গা মুলাডাঙ্গি। তুই তো চেনার কথা শেখ। হ্যাঁ জানি, আমি গিয়েছিলাম ভ্রমণ গুলা। তো আমার অনেক অনেক ভালোবাসার জায়গা থেকে তুই আছিস বাবজান, বাউন্ডারির ওই পারে তুই আছিস। তোর কাছে যাওয়ার জন্য ভিসা নিতে হয়, দিনের পর দিন দাঁড়ায় থাকতে হয় ওইখানে যাওয়ার জন্য, ওই ভিসা নেওয়ার জন্য। কিন্তু যখন আমি শুনেছি পশ্চিমবঙ্গের ওই মোলাডাঙ্গির আশপাশের মানুষ তুই শেখ, তখন আমাকে তোর পরের কেউ মনে হয়নি, দূরের কেউ মনে হয়নি। মনে হচ্ছে আবার কলিজার টুকরা কোনো একটা জায়গাতে আছে। রাইট শেখ? হ্যাঁ রাইট। কোনো একদিন যদি কোনো কারণে তোর কাছে হাজির হয়েছিস, পর করে দিস না বাবজান। না আপনার, আমি কোনদিন পর করবো না, আপনি আসবেন, আমাকে একবার ইনফর্ম করবেন, আমি আপনার সাথে একবার দেখা করতে যাই। তৃণমূল বিজেপির আদলে আমাকে আবার পর করে না দিস। না না, আমি কোনদিন পর করবো না আপনাকে স্যার, আপনি আসবেন। স্যার বলিস না, আমাকে একবার বলবেন। স্যার বলিস না, ভাই বলে ডাক। আর সেদিন তুই দেখবি যে কি পরিমাণ আদর, কি পরিমাণ মহব্বত, আর কি পরিমাণ কলিজানে তোকে বুকের মধ্যে জাপটায় ধরতেছি। কারণ আমি এখানে যাই করি আর তাই করি, আমার 14 পুরুষের শেকড় আর রক্ত মিশে আছে তোদের ওই 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 জায়গাতে, যেখানকার কথা আমি বলতেছি, মোলাডাঙ্গি পশ্চিমবঙ্গের ওই জায়গাতে। আপনার ছেলের উপর অনেক দোয়া, আপনার ছেলে ভালো থাকুক, আপনার ছেলের জন্য অনেক দোয়া করি। শেখ আমার ছেলের নাম মনে আছে তোর? ভালো থাকুক। যার ছেলেটার নামটা মনে নেই। আইমান। বাট এই 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 যে ঔরস, এই যে সন্তান, এটা কি তোদেরই লেগেছে? এটা এটা তো এটা শুরু হয়েছিল আমার দাদা, আমার প্রপিতামহ সেখান থেকে। তারপরে ইশারুল হক, আমার বাবা, দেন আমি, দেন আমার ছেলে। সো একে কেয়ার করা, একে দেখে রাখা, একে ভালোবাসা তোদেরই দায়িত্ব। রাইট বাবজান? হ্যাঁ রাইট। ওকে শেখ, ভালো থাকিস। কোনো একদিন যদি কখনো মোলাডাঙ্গিতে পা পড়ে, মুর্শিদাবাদে যাই, তখন যেন তোর সাথে আমার দেখা হয়, আর কলিজার সাথে কলিজা মিশে যাবে। সত্যিকার অর্থে ভালোবাসার রং সেদিন কথা বলবে বাবজান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, টেক কেয়ার। ওকে, অনেক অনেক টেক্সট পাচ্ছি আমরা আসলে ঢাকার, বাংলাদেশের বাইরে থেকে। মিলন আছেন আমাদের সাথে জয়েন করে, ঘুম কুটুম আছেন, হিমেল আছেন, পূজায় নাড়ু খাওয়ার দাওয়াত দিয়েছেন আপনাকে, তাপস রয়। তাপস, হ্যাঁ, হিমেল আছেন। আসলে অনেক পছন্দ করি, এক্সপেক্ট করি, স্পেশালি সেলিব্রেশনটা আমি অনেক বেশি এনজয় করি। হ্যাঁ সেটাই। হিমেল লিখেছেন দুবাই থেকে দেখছি। তারপরে জয়েন করে আছেন লাবিব, আছেন আব্দুর রহিম, আছেন আরো অনেকেই। একটু ঝটপট করে শেয়ার করে নেন। আর আমি জানি না আসলে আজকের গেস্টকে আমরা আদৌ পাবো কিনা, আমরা শেষ করবো, বাট আমি আজকে আমরা এটা নিয়েই থাকি। ওকে, বাট শেয়ারিং এর ব্যাপারটা একদম এক্সট্রিম লেভেলে পাইতে চাই। 160 মাত্র কেমনে হলো তাহলে? 2000 1000 হয়ে যায় যে শেয়ার। 2000 আজকে হয়নি তো, আজকে হয়নি তো, এখনো হয়নি তো। আপনারা একটু ঝটপট করে শেয়ার করে নেন, ঠিক আছে? একটু ঝটপট করে শেয়ার করে নেন। আর এদিকে ফোন রিসিভ করেন, আমরা চলেন একটা ফোন দিই নিজে থেকে, ঠিক আছে? শুরু করো। হ্যাঁ ঠিক আছে, আমি ধরি, আপনি বলেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কন্টিনিউ করো। আমার সাথে কথা বলার জন্য তো ফোন দেয়নি গুরু। কন্টিনিউ করো না। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার ফোনের যে লাইভটা এই মুহূর্তে হচ্ছে, ওটা একটু কমিয়ে তারপর আমাদের সাথে কথা বলেন, তাহলে আরো ইজি হবে শুনতে। কমাই দেন। আসসালামু আলাইকুম। উত্তর দাও, কয়বার সালাম দিয়েছ? জি ওয়ালাইকুম আসসালাম। আপু, জি জি আমি সঞ্জিদা। জি সঞ্জিদা, আমি নোয়াখালী থেকে বলতেছি। আচ্ছা। আমার আম্মু আর কি আপনাদের এই অনুষ্ঠানটা দেখে, আর হচ্ছে অনেক বেশি আমাদেরকে বলে যে দেখ, এত ভালো ভালো অনুষ্ঠান হচ্ছে আমাদের দেশের মধ্যে, যে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান, তোরা কি জানোস কিনা, তোরা ফেসবুকিং করস, অনেক থেকে জানি বের করছে। আসলে আমরা আসলে আগে দেখতাম না আর কি। বাবা, এখন আমার আম্মু আমাদেরকে অনেক বেশি মানে স্মার্ট। আন্টি আপনার থেকে অনেক বেশি স্মার্ট আর কি, যে আন্টি খুঁজে খুঁজে এরকম একটা প্রোগ্রাম বের করে ফেলছে। আমার আম্মু আসলে আমি বলি তো, যে আপনি না বললে আসলে আমরা জানতামই না এত সুন্দর একটা অনুষ্ঠান। আমরা দেখি তো আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা ভাই বোনরা সবাই মিলে একসাথে শুনি। আজকে ফার্স্ট টাইম মানে লাইভ দেখতেছি। এরকম আগের লাইভ গুলো দেখতাম আর কি, বাট আজকে ফার্স্ট টাইম লাইভ দেখলাম।
আর আমার বেবির কান্নাকাটি শুনতেছেন নিশ্চয়ই, ও যে গেছে আপনাদের লাইভ শুনতেছে, মানে আমার আম্মু বলতেছে হ্যাঁ তোদের ফোন ধরবে, আমি বললাম যে আজকে আমি কথা বলে ছাড়বোই মা, আজকে যদিও ফার্স্ট টাইম আমি live দেখতেছি, আজকে আমি কথা বলবো। গুরু আপনি কি আমার কথাই শুনতেছেন? ইয়া, শুনতে পাচ্ছি, পারফেক্ট শুনতে পাচ্ছি। গুরু আই এম, কি বলবো, আমার ভাষা নাই, মানে আমি না অনেক বেশি এক্সাইটেড, আর আমার থেকে অনেক বেশি এক্সাইটেড আমার আম্মু, মানে আমার আম্মুকে একটু, আম্মু হ্যাঁ জান, এই কথাগুলো মায়ের কাছে পৌঁছে দাও, কারণ আমার কাছে মনে হয় যেহেতু এখন মানে আমাদের সনাতনের যে সবচেয়ে বড় উপলক্ষ সেটি সমাগত, সেখানে চমৎকার একটা শ্লোক আছে, আমি প্রায়শই বলি, বহুবার বলেছি, এখনো বলতেছি, শ্রীমদ্ ভগবত গীতার শ্লোক, সবচাইতে বিখ্যাত এই শ্লোক, পিতা ধর্ম পিতা স্বর্গ পিত হি পরমন্ত পিতরি পিতিমপন্নে প্রিয়ন্তে সর্বদেব জননী জনম হুস্য স্বর্গাদপি করিয়সি। মায়ের চাইতে সেরা কিছু হতে নেই। সো আমরাও প্রার্থনা করতে পছন্দ করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, মায়ের চাইতে গুরুত্বপূর্ণ কিছু নেই। আর সেই মা, যে কথাটা তুমি বলতেছিলে, সেই মা এত যত্ন করে আমাদেরকে ভালোবাসেন, আমাদের সাথে কমিউনিকেট করতে পছন্দ করেন, এর চাইতে গর্বের, এর চাইতে ভালো লাগার কিছু হতে পারে না। উনি রান্না বান্না করে, তারপর আপনার প্রত্যেকটা কাজ করে, আমার বেবি আছে সেজন্য আমি করে উঠতে পারি না, আমার মা সব কাজ করে, আর সারাক্ষণ এই যা আপনার এপিসোড গুলো দেখে, মানে শুনে আর কি, জাস্ট সাইড দিয়ে রেখে দিবে আর শুনবে, আর বলবে ওনার কথাগুলো এত সুন্দর, আর উনি এত বেশি সুন্দর করে মানুষকে এত মোটিভেটেড করতে পারে, মানে অনেক সুন্দর করে উনি, মানে মোট কথা অনেক বেশি আপনার কথাগুলো, আপনাদের এপিসোড গুলো মানে দেখতে এত বেশি পছন্দ করেন, বললাম একদম সারাক্ষণ শুনে, এটা ওনার যে কি পরিমাণ ভালোবাসা। আমি আপনাকে কমেন্টস করছিলাম, বাট আপনি দেখেন নাই, বা আপনারা দেখেন নাই হয়তো, ওনাকে একটু ফোনে নেন, আমি অনেক বেশি খুশি, অনেক বেশি খুশি। ওনাকে একটু ফোনে নেন। আর আমার আম্মুকে, আম্মু আপনি একটু এদিকে আসেন, লাইভটা থাকুক, এদিকে চলে আসেন, মোবাইলটা সামনে রাখেন। কি দারুণ মুহূর্ত না? জি হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা করি আপনাকে আমি। আমি অনেক অনেক শ্রদ্ধা করি আর অনেক ভালোবাসি আপনাকে আমি। বিশ্বাস করেন আজকে প্রোগ্রামে আসার, বিশ্বাস করেন প্রোগ্রামে আসার আগ মুহূর্ত কাল পর্যন্ত আমি অনেক বেশি হতাশ ছিলাম। আমার মনে হচ্ছিল যে আমি যে ভালো ভালো কথা বলি, এগুলো মনে হয় মানুষ এখন আর খায় না। মানুষ মনে হয় খায় হিরো আলমকে আর জায়েদ খানকে, আমাকে মনে হয় মানুষ আর পছন্দ করে না। কিন্তু আপনার মেয়ে যখন আপনার সম্বন্ধে বর্ণনা দিল যে এরকম একজন মা আমাকে এত বেশি শ্রদ্ধা করে, ভালোবাসা, আমার মন ভরে গেছে, আমার মন ভরে গেছে আপনার কথা শুনে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আপনি অনেক ভালো থাকেন। আপনাদের জন্য দোয়া রইল। জি, আল্লাহ যেন কোনোদিন কপাল করে দেয় আমাকে। আমি ওই নোয়াখালী, আমি কিন্তু মাইজদি পর্যন্ত গেছি এবং ওই সব জায়গাগুলো দেখার এবং কাছ থেকে এক্সপ্লোর করার সুযোগ আমার হয়েছে। জি, আমি বলি গুরু বলতেছে আমাদের যে ভাষা, মানে নোয়াখালী আর কি, আমার আম্মু তো আর ওরকম প্রপারলি শুদ্ধ ভাষাটা বলতে পারে না, বা বলার চেষ্টা করে বাট ওরকম পারে না, সেজন্য বলতেছে আর কি আমার কথা তো আপনি বুঝবেন না। আমাকে সবসময় বলে যে আমি যদি কখনো যাই ওনার শোতে, তখন তো আমি কথা বলতে পারবো না। বললাম যে আম্মু সমস্যা না, আপনি যেভাবে বলেন, মানে আপনার বিশ্বাস করেন আমি বুঝতে পারতেছিলাম, এবং আপনি তো বুঝতে পারছেন আমি যে কথাটা বলেছিলাম যে আজকের প্রোগ্রামে আসার আগ মুহূর্ত কাল পর্যন্ত আমি হতাশায় ভুগছিলাম যে এখন যেভাবে মানুষ কথা বলতে পছন্দ করছে, আমার কথাগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা, এটা নিয়ে আমার হতাশা, অনেক কষ্ট কাজ করতেছিল। এবং আপনি যখন বললেন যে আপনার মা এত শ্রদ্ধা করে, এত যত্ন করে আমাকে ভালোবাসে, আমি অসম্ভব রকমের অনুপ্রাণিত হয়েছি। আমার হয়ে আপনার মায়ের পা ধরে সালাম করেন আর বলেন যে কোন পৃথিবীর কোন একটা কর্নারে এতে সামনে আমার এক পাগলা আছে যে পাগলের মতো তারে ভালোবাসে। আপনারা তো সন্তান, তা আপনারা তো ভালোবাসবেনই আর শ্রদ্ধা করবেনই। এরকম শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে আর এক পাগল আছে যার নাম এহতেশাম, আপনি জানান দিয়েন তারে। আর আল্লাহ যদি আমার কপালে কোনোদিন রাখে, কোনোদিন যদি নোয়াখালী যায় বা কিছু হয়,
কোনো না কোনো ওসিলা যেন আল্লাহ আপনার সাথে পরিচয় করিয়ে দেয়। আসবেন গুরু, আমি আপুকে নিয়ে, আপু আছে, আপুকে নিয়ে একসাথে আসবেন ইনশাআল্লাহ। আমাদের ইনশাআল্লাহ দেখা হবে নোয়াখালীতে। আমরা অনেক বেশি খুশি হবো, আমার চাইতে অনেক বেশি খুশি হবে আমার আম্মু। আমার জীবনের অনেক বড় একটি প্রাপ্তি হবে যদি এমন ঘটনা কখনো ঘটে যায়। আর বিশ্বাস করেন এই অনুপ্রেরণা এই ফকির আদমি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। একটা পর্যায়ে মনে হয় যে রিপন ভিডিও, হিরো আলম এরাই মনে হয় এখন মার্কেটটাকে লিড করতেছে। আমার কথা মনে হয় কেউ শুনে না, কেউ মনে হয় পাত্তাও দেয় না। কিন্তু আপনারা যখন এইভাবে কথা বলেন, আপনার মায়ের প্রসঙ্গ টানেন, কতটা অনুপ্রাণিত করে, আমার মায়ের মন ছুঁয়ে গেছে। বিশ্বাস করুন, ওনার জেনারেশনের মানে মানুষদের মন ছুঁয়ে গেছে। তো আমাদের জেনারেশন, তা বিশেষ করে আপনি যে ইয়াগুলো করেন, পর্বগুলো করেন, অনেকগুলো হচ্ছে ধরেন ভালোবাসাতে মানুষ হয়তো ঠকে যায় বা অনেক রকমের হাসি গল্প আছে মানুষের জীবনে। এই গল্পগুলা শুনে উনি যে আপনার এত বেশি অনুপ্রাণিত হয় যে আপনাদের এপিসোডের মাধ্যমগুলোতে এত যে সাহায্য হয় মানুষের, এত যে মানুষের মনের মানসিক শক্তি পায়, এই জিনিসগুলো এত বেশি অনুপ্রাণিত করে। আমরা শুনে আমরা সত্যি অনেক বেশি, আমাদের বাংলাদেশে এরকম আসলে মানে আমরা মনে করি আমরা বাংলাদেশের মানুষ হিসেবে অনেক বেশি গর্বিত আর কি। I'm really honored, really inspired. আপনার মা কি শুনতেছে? স্পিকারে দেন। আমি এই কথাগুলো আপনার মাকে টার্গেট করে বলতে চাই। শুনতে পাচ্ছে কি উনি? আমার আম্মু লাইভ দেখতেছে আমার বাবুকে নিয়ে। আপনি আমার ওকে, বাট স্পিকারে শুনতে পাচ্ছি কিনা বলেন। আমি যে এই কথাগুলো প্রায়শই বলতে পছন্দ করি, এই কথাগুলো শুধু ডেডিকেটেডলি আপনার মাকে উদ্দেশ্য করে বলতেছি যে চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীনে দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি। এই 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 মহাব্বত, এই টান, এতেশাম, ওয়াদা রাহা কোনোদিন যদি নোয়াখালীর আশপাশে যায়, বিলিভ মি, খুঁজে বের করব এবং আপনাদের বাড়িতে যে দস্তক দিয়ে আসব এবং আপনার মায়ের পা ধরে সালাম করে আসব। এই ভালোবাসার জন্য এতেশাম সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে এবং ফকিরের মতো, ফকির আদমির মতো আপনাদের পা ধরে পড়ে থাকবো। যদি আমার গলা তেমন ভালো না, আমি অনেক বেশি এক্সাইটেড কারণে আমার একটা কলি গাইতে ইচ্ছে করতেছে। আমি কি গাইবো? হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ, আমি বুঝতে পারিনি, প্লিজ কন্টিনিউ। জি। জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনের কথা যায় ভেসে সুরে। যদি পারে সামনে এসো, কাছে এসে ভালোবাসো, বোঝো না কি ভালোবাসা করে আমার, ছুঁয়ে যাবে তোমার গান আমার, ও গান আমার, এই গান আমার, ও গান আমার। ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও, এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার, ও এই গান আমার। এটা আপনার জন্য গুরু, আপনি অবশ্যই আমাদের বাবজান কি নাম তোমার? কি নাম তোমার? আমার নাম সঞ্জিদা সুলতানা। সঞ্জিদা, অনেক সুন্দর গলা গুনগুন করছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং খুবই সুরে গেয়েছেন আপনি। সঞ্জিদা, আরেকটা গানের 2-3টা লাইন, আরেকটা কোনো গানের 2-3টা লাইন। অনেকে গান বলে, না না, আমি অন্য কোনো একটা গানের 2-3টা লাইন। আচ্ছা, আমি আরেকটা বলি। কি গান গাইবো আমি বুঝতেছি না। যে কোনো একটা গানের 2-3টা লাইন। কি গান গাইবো? It sounds so good. আপু আমাকে একটু হেল্প করেন, আমি কি গান গাইবো? আচ্ছা, আমি আপু, সঞ্জিদা আপু, আমাদের আসলে আমরা একটু 2-3 লাইন শুনি। আচ্ছা, যে কোনো একটা গান যেটা আপনার এই মুহূর্তে মাথায় আসছে, এরকম কোনো গান আছে? বাবুকে যেটা শোনান আপনি। হ্যাঁ, এখন হচ্ছে রিসেন্টলি একটা গান। হ্যাঁ, তুমি আমার কাছে ফুটে ফুটে এক রাতে সুখ তারা, তাই রাতে জাগিয়া মনে সুখে দে যে পাহাড়। তুমি আমার কাছে শিশির ভেজা
সোনালি সকাল যাকে এক নজর না দেখে আমি হয়ে যাই মাতাল। তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাথে হাজার ঘর, শত বাধা পাইছে তোমায় মনের মতন, আমার মনে যোজনা আমি কাউকে দেব না, তোমায় দেখা রাখছি মনের মাঝে নিজেও জানো না, যতই করো বাধা তোমায় জিতে নেব না, আমি পাগল হয়ে ঘোরাবো তবু পিছু ছাড়বো না। এটা বাহ, বাহ। আপনাদেরকে ডেডিকেটেড করে। অনেক সুন্দর সঞ্জিতা, অনেক টেক সুন্দর। কেয়ার। অনেক ভালো লাগলো, বাট মাঝে 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 কেন প্রতি সপ্তাহে কেন তুমি ফোন দাও না? বিভিন্ন কারণে ফোন দাও, বিভিন্ন ওসিলায় ফোন দাও, আর আমরা তোমার সাথে কানেক্টেড থাকতে পছন্দ করি। একদম, টেক কেয়ার একদম। জান।